আসসালামু আলাইকুম। আজকে আমরা মানবদেহের পার্ট 2 পড়ব। মানে পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, প্রজননতন্ত্র, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থিতন্ত্র তন্ত্র। তো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্রের অন্য একটি নাম আছে, সেটাকে বলা হয় পৌষ্টিকতন্ত্র। ইংলিশে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্ট অর্থ হচ্ছে হজম করা বা পরিপাক করা। আমাদের ডাক্তাররা, যে ডাক্তাররা এই সেকশনের কাজ করেন, তাদেরকে বলা হয় গ্যাস্ট্রোলিভার এর ডাক্তার। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বলা হয়। ইন্টেস্টাইন অর্থ হচ্ছে অন্ত্র, আত, যেটাকে বাংলায় আমরা আতুজুরি বলি। মানে ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র, এটা হচ্ছে অন্ত্র, বড় দুইটা অন্ত্র। আর গ্যাস্ট্রোলিভার, গ্যাস্ট্রো বলতে বোঝায় যে পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম, একেবারে মুখ গহ্বর থেকে শুরু করে, গলবিল থেকে শুরু করে, খাদ্য নালী, যেটাকে ইংলিশে বলা হয় ইসোফেগাস, থেকে শুরু করে পাকস্থলী, আমাদের স্টমাক, তারপর অন্ত্র, অন্ত্র হয়ে রেকটাম, কোলন হয়ে মলাশয় হয়ে একেবারে আমাদের যে গুহ্যদ্বার মানে পায়খানার রাস্তা, এই পর্যন্ত পুরোটাকেই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক বলা হয়। মানে ট্র্যাক অর্থ হচ্ছে চলার রাস্তা। মানে খাদ্যটা আমাদের মুখ দিয়ে ঢুকে যেই রাস্তা দিয়ে ফলো করে করে একদম পায়ুপথ দিয়ে বের হয়ে যায়, এই পুরো রাস্তাটাকেই বলা হয় গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তো এটাই মূলত পৌষ্টিকতন্ত্রের আলোচ্য বিষয় আমরা আজকে পড়ব। যেই তন্ত্রের সাহায্যে খাদ্যবস্তু গ্রহণ, পরিপাক, পরিপাকৃত খাদ্যরস শোষণ এবং খাদ্যের অপাচ্য অংশ মল রূপে ত্যাগ করা হয়, তাকে পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র বলে। খাদ্যরস যেন কি কি কেউ বলতে পারেন? গতকালকে আলোচনা করেছিলাম। খাদ্য সার যেটাকে বলে, লোহিত রক্তকণিকা আমাদের খাদ্য সারগুলো, এবং লসিকা এবং রক্তরস মিলেই হচ্ছে, তিনটা মিলেই আমাদের খাদ্য সারকে দেহের প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে দেয়। খাদ্য সার তিন প্রকার, কি কি যেন কেউ একজন বলেন তো? ভুলে গেছেন? আমি মনে করিয়ে দেই। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের খাদ্যরস হচ্ছে গ্লুকোজ। প্রোটিন জাতীয় খাদ্যের খাদ্যরস হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। লিপিড জাতীয় খাদ্যের মানে স্নেহ জাতীয় খাদ্যের খাদ্যরস হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এই তিন প্রকার খাদ্যরসকে শোষণ করা হয় আমাদের পাকস্থলীর গাত্রে এবং ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত্রের গাত্রে, গাত্রের ভিতর অংশে। এই খাদ্য প্রাণ বা খাদ্য রসগুলো শোষিত হয়ে যায়। সবই এই তিন প্রকার খাদ্যরস ছাড়াও যে আমাদের আরো তিন প্রকার খাদ্য উপাদান আছে, যেমন ভিটামিন, খনিজ লবণ ও পানি, এই তিনটাও কিন্তু এই পরিপাকতন্ত্রের মাধ্যমেই শোষণ হয়। আর খাদ্যের অপাচ্য অংশ মানে যেগুলো পরিপাক হয় না, সেগুলোকে মল রূপে ত্যাগ করা হয়। এটাকেই পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র বলে। এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পৌষ্টিক নালী, মানে ওই যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট যেটাকে বললাম, একেবারে মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত। আর আরেকটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, যেমন লালা গ্রন্থি হজম করতে সাহায্য করে। অগ্নাশয়, অগ্নাশয় থেকে এনজাইম নিঃসৃত হয় যারা খাদ্য হজম করতে সহযোগিতা করে। যকৃৎ বা লিভার, এটাও থেকেও পাচক রস নিঃসৃত হয় যেটা খাদ্য হজম করতে সহযোগিতা করে। একটু আগেই বলছিলাম যে যে ডাক্তাররা খাদ্য নিয়ে কাজ করে, খাদ্য হজম নিয়ে কাজ করে, তাদেরকে গ্যাস্ট্রো লিভারের ডাক্তার বলা হয়। তো এই যে গ্যাস্ট্রো হচ্ছে পৌষ্টিক, আর লিভার হচ্ছে এই যকৃৎ, এই জন্য গ্যাস্ট্রো লিভার বলা হয়। হজমের সঙ্গে যকৃৎ বা লিভার খুবই অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এই জন্য গ্যাস্ট্রো লিভারকে আলাদা করা হয় না। গ্যাস্ট্রো লিভারকে একসঙ্গেই মেডিকেল সায়েন্সে আলোচনা করা হয়। যদিও হ্যাপাটোলজি নামে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, যারা এই যকৃৎ নিয়ে আলাদাভাবে স্পেশালাইজ স্টাডি করে। কিন্তু যকৃতের একটা কাজ অংশ হচ্ছে খাদ্য হজমের জন্য পাচক রস নিঃসৃত করা। এই জন্য যকৃতটাকেও
পৌষ্টিকতন্ত্রেও যকৃতটাকে আলোচনা করা হয়। তো আমরা দেখি কি কি অংশ: মুখ, মুখ বিবর। মুখ বিবর মানে হচ্ছে খাবার মুখের ভিতরের গহ্বরটা। আর মুখ মানে ঠোঁটের ফাঁক দুইটা, যেদিক দিয়ে খাবার ঢোকে। গলবিল মানে হচ্ছে গলার যে ট্র্যাকটা, ভোকাল কর্ডের উপর পর্যন্ত। ভোকাল কর্ড মানে যেটা দিয়ে আমরা কথা বলি, কথা বলার সময় যেটা আমাদের কাঁপে। গলবিলের নিচের অংশটা হচ্ছে অন্ননালী, খাবারের নালী যেটা, যেটাকে বলা হয়, ইংলিশে বলা হয় ইসোফেগাস। পাকস্থলী, স্টমাক। ক্ষুদ্রান্ত মানে হচ্ছে স্মল ইন্টেস্টাইন। বৃহদান্ত্র মানে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এবং পায়ু, পায়ু ইংরেজি হচ্ছে অ্যানাস। আচ্ছা, আমরা দেখি প্রত্যেকটার কাজ একটা একটা করে দেখি। মুখ বিবর, মুখ বিবরে কি কি থাকে? দাঁত থাকে, জিহ্বা থাকে, তালু থাকে, এগুলা। মানুষের দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20টা, যেগুলা বারবার পড়ে যায় এবং উঠে যায়। আর পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা হচ্ছে 32টা। দাঁতের এনামেল হচ্ছে মানব দেহের সবচেয়ে কঠিন অংশ, যেটা হাড় বা তরুণাস্থির চেয়েও শক্ত, কঠিন। পাকস্থলী হচ্ছে আমাদের খাবার যেখানে সবচেয়ে বেশি জমা থাকে এবং যেখানে মূলত হজমের প্রথম এবং প্রধান কাজটা হয়। প্রথম না, প্রধান কাজটা হয়। খাদ্য কিন্তু হজম হওয়া শুরু হয় মুখ বিবর থেকেই, লালারস থেকেই। আমরা যখন নিচে যখন দেখবো যে কোন কোন এনজাইম কোন কোন ধরনের খাবারকে কোন কোন জায়গায় হজম করে, তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো। বাট মেইনলি পাকস্থলী থেকে পাচক রস বা গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়। গ্যাস্ট্রিক রসকে গ্যাস্ট্রিক জুস বলা হয়। গ্যাস্ট্রিক জিনিসটা কি, একটা রোগের নাম নাকি? না। পাকস্থলীর ভিতরের যে প্রোট্রুডিং যে লম্বা লম্বা গ্রন্থিগুলো আছে, এটা আসলে একটা গ্রন্থির নাম, গ্যাস্ট্রিক গ্রন্থি। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস বের হয়। এই গ্যাস্ট্রিক রসের মধ্যেই বিভিন্ন রকম এনজাইম এবং অ্যাসিড নিঃসৃত হয়, যেগুলো খাদ্যকে হজম করতে সহযোগিতা করে। তাহলে রোগের নাম গ্যাস্ট্রিক হইলো কেন? দেখো, অ্যাকচুয়ালি না তোমার এগুলো কি অ্যাকচুয়ালি পোস্ট গ্যাস্ট্রিক, রাখলে এগুলো আমাকে কালি একটু পড়া পোস্ট যাবে। করে দাও। এটাতে কালি পড়া যাবে। অ্যাকচুয়ালি গ্যাস্ট্রিক গ্রন্থিটা যখন আমার প্রদাহ সৃষ্টি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, তখন সেটাকে গ্যাস্ট্রিক আলসার বলা হয়। প্রথম অংশে গ্যাস্ট্রিকটা ছিদ্র হয়ে যায়, এটাকে গ্যাস্ট্রিক আলসার বলা হয়। এবং পরে যখন মারাত্মক পর্যায়ে ধারণ করে, তখন সেটাকে গ্যাস্ট্রিক ক্যান্সারও হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা খাবার গ্রহণের সময় খুব সতর্ক হব। তেলে ভাজা পোড়া খাবার একটু কম খাবো। বেশি মশলাযুক্ত খাবার আরো কম খাবো। মশলা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থির জন্য আহ মানে একটা ডিরেক্ট থ্রেট বলা যায়। আপনার হাতের তালুতে যেমন এক ফোঁটা অ্যাসিড পড়লে হাতের তালুটা ক্ষয় হয়ে যায়, ঠিক তেমনি মশলা, বিশেষ করে শুকনা মরিচ, লাল মরিচ যেটা, গোড়া মরিচ। গোড়া মরিচ তাও তরকারিতে রান্না করে দিয়ে খেলে কম ক্ষতি হয়, কিন্তু যারা একদম কাঁচা মানে শুকনা লাল মরিচটাকে একদম ভর্তা বানিয়ে খান, সিদ্ধ না করে ডাইরেক্ট মরিচটা খান, বড় বড় টুকরা গিয়ে পড়ে, এক একটা অ্যাসিডের টুকরা মনে করেন, তারা যদি হজম পুরোপুরি ভাবে না হয়, যখন আপনার গ্যাস্ট্রিক গ্রন্থি দিকে টাচ করবে, সেখানেই সে ধীরে ধীরে ক্ষত সৃষ্টি করবে। এই জন্য যারা ঝাল খান, বিশেষ করে আপুরা চটপটি ফুচকার সাথে ঝাল দাও মামা, আরো ঝাল দাও মামা, ঝাল দাও, দয়া করে ঝালটা কম খাবেন, ঠিক আছে? পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, যা খাদ্য পরিপাকে অংশ নেয়। তবে পরিপাকের আগে খাদ্যের সঙ্গে যে জীবাণুগুলো থাকে, জারণ থাকে, সেগুলোকে ফার্স্ট স্টেজে হত্যা করে। আমরা কালকে বলেছিলাম, মাইক্রোবায়োলজির ক্লাসে বলেছিলাম যে এমন কোনো জায়গা দেখাইতে পারবে না যেখানে ভাইরাস ব্যাকটেরিয়া নাই। তো খাদ্য ফুটাইলে কিছু সময়ের জন্য ব্যাকটেরিয়া থাকে না, বাট একটু ঠান্ডা হয়ে গেলেই 70 ডিগ্রি বা 70 ডিগ্রিতে নেমে আসলেই বাতাসে উড়ন্ত ব্যাকটেরিয়া গুলো খাদ্যের মধ্যে এসে পড়ে। তো সেই ব্যাকটেরিয়া গুলো কিন্তু আমাদের পাকস্থলীতে খাদ্যের সঙ্গে চলে যায়। এগুলোকে প্রথম ধাপে হত্যা করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার হচ্ছে এই পাচনতন্ত্রের অম্ল পরিবেশযুক্ত অংশের ক্ষয়জনিত একটা রোগ। ঠিক আছে, তো অম্ল পরিবেশযুক্ত অংশ কোনটা? অম্ল মানে অ্যাসিড। তো জেনে থাকা দরকার যে আমাদের খাদ্য যে হজম হয়, এটা একটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে হয়, অ্যাসিডিক এনভায়রনমেন্ট।
কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন নিঃসৃত হয় তখন আমাদের পুরোটা খাদ্য, আমরা যেই খাদ্যটা খাচ্ছি সেটা অ্যাসিডিক হোক আর ক্ষারীয়ই হোক না কেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়ে কিন্তু আমাদের খাদ্যটাকে হজমের সময় অ্যাসিডিক করে ফেলবে। তো এই অম্ল পরিবেশযুক্ত অংশ কোনগুলা, মানে যেখানে খাদ্যগুলো হজম হয় পাকস্থলীতে, এবং ক্ষুদ্রান্তের একটা পার্ট হচ্ছে ডিউডেনাম, এই ডিউডেনামে হয়। এগুলার ক্ষয়টাকেই বলা হয় পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার। এন্ডোস্কোপির সাহায্যে পেপটিক আলসার রোগ নির্ণয় করা যায়। এন্ডো মানে ভিতর, আর স্কোপি মানে হচ্ছে দেখা। এন্ডোস্কোপি মানে হচ্ছে ভিতরে দেখা, বুঝতে পেরেছেন? একটা লম্বা নল থাকে, নলের মাথায় ক্যামেরা থাকে, ক্যামেরা নাও থাকতে পারে, সরাসরি চোখ দিয়ে দেখে ডাক্তাররা নল নল দিয়ে, আবার ক্যামেরাও থাকে যেটা ছবি তুলে দেয়, কম্পিউটারের স্ক্রিনে দেখা যায়। ঠিক আছে। ক্ষুদ্রান্ত স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার। ক্ষুদ্রান্ত তিনটি অংশে বিভক্ত। কি কি? ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। বৃহদান্ত্র, বৃহদান্ত্র কি? লার্জ ইন্টেস্টাইন। এটা হচ্ছে, এর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তো দৈর্ঘ্য ক্ষুদ্রান্তের চেয়ে কম হলে এটাকে বৃহৎ বলা হচ্ছে, কারণ কি? কারণ এটা মোটা। একটু দেখাই এখানে, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র দুইটাকে দেখানো হচ্ছে। এই চারপাশের যে বর্ডারটা, মোটা অংশটা, এটাই অ্যাকচুয়ালি বৃহদান্ত্র। আর মাঝখানে যে চিকন লতের মতো পেঁচানো সাপের মতো, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। বৃহদান্ত্র তিনটা অংশে বিভক্ত। কি কি? সিকাম, কোলন এবং মলাশয়। মলাশয় ইংরেজি হচ্ছে রেকটাম। তো এই রেকটাম ক্যান্সার এবং কোলন ক্যান্সার হচ্ছে মারাত্মক ভয়ঙ্কর। আমি আপনাদেরকে বলেছি যে আমাদের অন্যান্য ক্যান্সার ইদানিং কমছে, কিন্তু ডাক্তাররা বলছে এখন আমরা কোলন এবং রেকটামের ক্যান্সারের রোগী বেশি পাচ্ছি। সিভিল সার্জন সেদিন বললেন ময়মনসিংহের। কেন? কারণ মানুষ খাবার খাচ্ছে হচ্ছে এখন বেশি তৈলাক্ত এবং ভেজাল যুক্ত। এগুলো হজমের পরে যখন দীর্ঘ সময়ের জন্য ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র জমা থাকে এবং রেকটাম এবং কোলনে থাকে, তখন সেখানের ইয়েগুলো কি বলে, এই ক্ষয় বেশি হচ্ছে এবং ক্যান্সার সৃষ্টি হচ্ছে। সিকাম থেকে বহিবৃদ্ধি রূপে উত্থিত এবং বন্ধভাবে সমাপ্ত কনিষ্ঠ আঙ্গুলের ন্যায় সরু থলের নাম অ্যাপেন্ডিক্স। ওই যে দেখেন পেটের ডান পাশে নিচে থাকে, এই ছবিটা যে জুম করে দেখানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি অ্যাপেন্ডিক্স। এটা একটা বাড়তি অংশ। এটা আসলে মানুষদের দেহে কি কাজে লাগে আমি জানি না, আমার জানা নাই। যে অনেকেরই অ্যাপেন্ডিক্স এর ব্যথা হয়, তখন এটাকে ডাক্তাররা অপারেশন করে কেটে ফেলে দেয়, তার মানে এটা দেহের জন্য খুব বেশি জরুরি কোনো কাজ করে না। লম্বা এটি 2 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আর অ্যাপেন্ডিক্স এর প্রদাহকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। মারাত্মক ব্যথা হয় আমাদের। আমি যেখানে বড় হয়েছি 1999 সালের কথা, ছোট ছিলাম আমি তখন। তো আমাদের একটা সরকারি কোয়ার্টারে আমি থাকতাম। এটা হচ্ছে একটা অটো রাইস মিলের পাশে। ওখানে একজন আহ ইয়া ছিল, লেবার ছিল, মিন্টু ভাই। তো ওনার ওয়াইফ হচ্ছে আমাদের বাসায় আমার হেল্পিং হ্যান্ড হিসেবে, গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতো, গুলিয়াপা, সরি শেলিয়াপা। তো মিন্টু ভাইরে আমি ছোটবেলা থেকে রেন্টা ভাই ডাকতাম, মিন্টু বলতে পারতাম না, রেন্টা ভাই ডাকতাম। তো ওনার হঠাৎ করে পেটে মারাত্মক ব্যথা। সারা দিন রাত উনি চিৎকার করে কটা কাটে, ও আল্লাহ গো, মাইরা, আমার মাইরা লাও গো, মানে এমন ভাবে আর্তনাদ করছে যে সে ব্যথা সহ্য করতে পারতেছে না, বলতেছে আল্লাহ আমার উঠায় নিয়ে যাও, আমি আর সহ্য করতে পারতেছি না। প্রায় 2.5-3 দিন, দিন রাত 24 ঘন্টা, রাত যখন গভীর হয়ে গেছে সব চুপচাপ, প্রস্রাব করতে উঠছি, চাপ, মানে সারা পৃথিবী নীরব। গভীর রাতে শুনতেছি মিন্টু ভাইয়ের চিৎকার শোনা যাচ্ছে, ওই ছোট কুড়ে ঘর থেকে উনি চিৎকার করতেছে, আমার কানে আসতেছে। তা আমি তো তখন ছোট, বুঝতাম না। আমি যদি এখন এই বয়সে হইতাম, তাড়াতাড়ি কইতাম এই সর, একটা রিক্সা নিয়ে ওনাকে নিয়ে জাস্ট হাসপাতালে নিয়ে যেতাম। কিন্তু মানুষের শিক্ষা দীক্ষা এত কম যে 3টা দিন ধরে উনি সারা মানে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। একজন লোক ভাবলো না বা বললো না তাকে হাসপাতালে নেওয়া দরকার। একজন বলতেছে জিনে আসর দিছে, ভূতে ধরছে। আরেকজন তারে মাকড়সা, দুধের সাথে মাকড়সা গোলায় খাওয়াই দিছে, এটা নাকি ওষুধ। আরেকজন গাছ দিয়া পানি ভরা দিছে, আরেকজন কবির আনছে আনছে কবিরাজ পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরে হাতড়াইছে, থাপড়াইছে, ঝাড়ছে আর কি। কিন্তু এগুলাতে কি আর রোগ সারে?
পরে একজন ডাক্তার ছিল, বাদল ডাক্তার। তৃতীয় দিনে আমি দেখলাম, স্কুল থেকে আসছি, অনেক মানুষ, 20-30 জন মানুষ মাঠে জড়ো হয়ে গেছে মিন্টু ভাইরে গোল কইরা। আমি মনে করছি হাই হাই মিন্টু ভাই মনে মরে গেল। কোনো কান্না শুনতেছি না, কোনো শব্দ শুনতেছি না, স্কুল থেকে আসছি আমি। দেখি 20 জন মানুষ ঘেরাও করে আছে। মিন্টু ভাই 3 দিন ধরে কিছু খায় নাই, নিস্তেজ হয়ে গেছে, মানে তার কান্না করার শক্তি এখন আর নাই। পরে মিন্টু ভাই বলতে, তাড়াতাড়ি হাসপাতাল, বাদল ডাক্তার বলতেছে তাড়াতাড়ি ডাক্তার হাসপাতালে নিয়ে যা। পরে এখন বড় হয়ে বুঝি আসলে এটা কিচ্ছুই ছিল না, সিম্পল একটা ইয়ে ছিল, জাস্ট 10 মিনিটের একটা অপারেশন, নিয়ে গেলে হইতো। বুঝছেন? তো ওনাকে এই মৃত্যুর ঝুঁকিতে ফেলে দিছিল এই আমাদের অজ্ঞতা এবং অসচেতনতা। আমাদের আপনাদের আশেপাশে যদি এরকম দেখেন, আপনারা সামাজিক দায়িত্ববোধ থেকে মানুষকে জ্ঞান দিবেন যেন হাসপাতালে নিয়ে যায়। যকৃত। যকৃত কি? মানুষের দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম যকৃত। যকৃতের প্রদাহকে হ্যাপাটাইটিস বলা হয়। যকৃততন্ত্রকে হ্যাপাটিক পোর্টাল সিস্টেম বলা হয়, হ্যাপাটিক পোর্টাল তন্ত্র, হ্যাপাটিক তন্ত্র। হ্যাপাটোলজি নামে মেডিকেল সায়েন্সে আলাদা একটা ডিপার্টমেন্টই আছে যারা যকৃতের রোগ নিয়ে কাজ করে। হ্যাপাটাইটিস বি আমরা বলেছিলাম, হ্যাপাটাইটিস A B C D E। সবচেয়ে হ্যাপাটাইটিস বিটা সবচেয়ে ভয়ঙ্কর, এটা আমরা মাইক্রো অর্গানিজমের ক্লাসে বলেছিলাম। তো হ্যাপাটাইটিস বি এর যে ভাইরাসের ধরন হচ্ছে সেটা একটা ডিএনএ ভাইরাস, এবং এটা যৌন পথে এবং রক্তের মাধ্যমে প্রবাহিত হয়, এবং উম, যকৃত ক্যান্সারের ঝুঁকি ফালায় বেশি, সবচেয়ে বেশি। অন্যগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তো কমন দুইটা জিনিস মনে রাখবেন, যে এ এবং ই, ফার্স্ট এবং লাস্ট, এরা হচ্ছে দূষিত খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়। আর মাঝখানের BCD হচ্ছে যৌন পথে এবং রক্তের মাধ্যমে ছড়ায়। প্রথম দুইটা হচ্ছে না, শুধু হেপাটাইটিস বিটাই ডিএনএ ভাইরাস, আর বাকি দুইটা আরএনএ ভাইরাস, বাকি চারটা আরএনএ ভাইরাস। রক্তের লোহিত রক্তকণিকা যকৃতে ধ্বংসপ্রাপ্ত হলে বিলিরুবিন উৎপন্ন হয়। যকৃতে বিলিরুবিনের কনজুগেশন হয়, এবং যকৃতে প্রদাহ প্রদাহ হলে বিলিরুবিনের কনজুগেশন বাধাগ্রস্ত হয়। ফলে রক্তের বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। বলে না হলুদ হয়ে গেছে, জন্ডিস হলে মানুষের বডি হলুদ হয়ে যায় কেন? এই বিলিরুবিনের জন্য। বিলিরুবিনের কালার কালার হচ্ছে হলুদ। রক্তে যখন বিলিরুবিন বেড়ে যায় তখন মানুষের বডি ফ্যাকাশে হয়ে যায়, চোখ হলুদ হয়ে যায়, জিহ্বা হলুদ হয়ে যায়। ঠিক আছে? যকৃতের প্রদাহে হইলে বিলিরুবিনের কনজুগেশন, মানে বিলিরুবিনকে বাইন্ডিং করে এই যকৃত। কিন্তু যখন যকৃত কাজ করতে পারবে না, তখন এই বিলিরুবিন বাইন্ডিং না হয়ে কি করবে? ব্লাডের সঙ্গে মিক্স হয়ে ঘুরতে থাকবে। এই জন্য বডি হলুদ হয়ে যাবে। জন্ডিস কোনো রোগ নয়, এটি একটি রোগের উপসর্গ, মানে যকৃতের প্রদাহের উপসর্গ হচ্ছে জন্ডিস। চোখ যে হলুদ হয়ে গেছে এটা চোখের কোনো সমস্যা না, সমস্যাটা লিভারে। রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা, এটা মুখস্থ করে ফেলবেন, MCQ আকারে আসবে, 0.2 থেকে 0.8 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে লিটার, লিটারে কত? ডেসিলিটারের 10 গুণ হচ্ছে লিটার। তাহলে 2 থেকে 8 মিলিগ্রাম হচ্ছে লিটারে থাকবে। পিত্তের বর্ণের জন্য দায়ী হচ্ছে বিলিরুবিন, পিত্তথলি। পিত্তথলিটাও যকৃতের একটা পার্ট। পিত্ত চেনেন আপনারা? ওই যে মাছ কাটার সময় দেখবেন যে পিত্তটা ফেলে দেয়, বলে এটা যদি কোনোভাবে গলে যায় তাহলে নাকি তিতা হয়ে যায়, পুরা মাছটা তিতা হয়ে যাবে, রান্না করলেও তিতা যাবে না। এটা হচ্ছে পিত্তথলি, মানুষেরও থাকে। এবার আমরা দেখি পরিপাক কি কিভাবে হয়, কোন কোন পুষ্টি, কোন কোন উপাদান কিভাবে কিভাবে পরিবহন হয়। অধিকাংশ খাদ্যবস্তু বৃহৎ অণু হিসেবে, মানে ওই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলা এইগুলা জটিল বলে এগুলাকে আমাদের বডির ক্ষুদ্রান্ত এবং পাকস্থলীর অন্তর্গাত্র কি করে, কি করতে পারে না, বিশ্লেষণ করতে পারে না, গ্রহণ রিসিভ করতে পারে না, এবং বডির কাজেও লাগে না। এগুলাকে পরিপাকতন্ত্রের উৎসেচক বা এনজাইম, এনজাইম নিজেও এক প্রকার আমিষ জাতীয় পদার্থ। এনজাইম গুলো কি করে? এগুলাকে দ্রবণীয় করে ফেলে পানিতে, এবং ক্ষুদ্রতর ও সরল ক্ষুদ্র অণুতে পরিণত করে। ক্ষুদ্র অণুগুলা কারা কারা? ওই যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলা। তখন তারা দেহে শোষণ করার এবং আত্তীকরণের উপযোগী হয়। আত্তীকরণ মানে হচ্ছে, শোষণ মানে হচ্ছে অ্যাবজর্ব করা, মানে এই পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র দ্বারা রিসিভ করাকে শোষণ বলা হয়। আর শোষণ করার পর ব্লাডের সঙ্গে মিক্স হয়ে বডির কোষের গ্রহণ উপযোগী করাকে আত্তীকরণ বলা হয়।
খাদ্য উপাদান কি কি? শর্করা। শর্করা জাতের খাদ্য পরিপাক কোথায় হয়? একেবারে মুখ বিবর থেকে বলেছিলাম না যে লালারস থেকেই খাদ্য পরিপাক শুরু হয়ে যায় পাকস্থলী পর্যন্ত যাওয়ার আগেই। লালারসের দুইটা এনজাইম থাকে, কি কি? একটা হচ্ছে টায়ালিন, বোল্ড করে দিলাম, এবং আরেকটা হচ্ছে মল্টেজ, মল্টোজে না, মল্টেজ। যেই জাতীয় খাদ্য, সেই জাতীয় খাদ্যের লাস্টে এজ লাগাইলে বুঝবেন সেটা সেই জাতীয় খাদ্যের পরিপাক এনজাইম। যেমন মল্ট হচ্ছে শর্করার নাম, মল্ট এক প্রকার শর্করা। আর মল্টকে যে হজম করে তার নাম হচ্ছে মল্টেজ। তাহলে লালারসে থাকে কে? মল্টেজ আর টায়ালিন। এরা কি করে? শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করে। আর অগ্নাশয় রসে কি থাকে? অগ্নাশয় কি? অগ্নাশয় হচ্ছে প্যানক্রিয়াস। মনে করেন প্যানক্রিয়াসটা থাকে কোথায়? যকৃত এবং ডিউডেনামের মাঝখানে একটা জায়গা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়ে দুইটা প্রধান কাজ। একটা হচ্ছে এই যে অ্যামাইলেজ হরমোন নিঃসরণ করা, অ্যামাইলেজ এনজাইমটা নিঃসরণ করা, যে শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে অ্যামাইলোপেকটিনে রূপান্তর করে। অ্যামাইলেজ এনজাইমটাও শর্করা জাতীয় খাদ্যকে ইয়ে করে। আর অগ্নাশয়ের আরেকটা কাজ হচ্ছে, অগ্নাশয়ের আরেকটা পার্ট হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা নিচে আছে, অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রে আছে। এখান থেকে আবার হরমোন নিঃসরিত হয়, ইনসুলিন হরমোন, যে রক্তে গ্লুকোজের মাত্রা কন্ট্রোল করে। আমরা পরে বলছি এটা। আবার আন্তরিক, আন্তরিক রস মানে হচ্ছে অন্ত্র, ক্ষুদ্রান্ত বৃহদান্তের রসে কি থাকে? অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, এইগুলা থাকে। তো এই সুক্রেজটা কিন্তু শর্করা জাতীয় খাদ্যকে ভাঙে। কোন ধরনের শর্করাকে? সুক্রোজকে ভাঙে। সুক্রোজ দুই কার্বন বিশিষ্ট, বলেছিলাম যে আখের চিনিতে থাকে সুক্রোজ। দুই দুই অণু গ্লুকোজ মিলে একটা সুক্রোজ হয়। তো এই মল্টেজ, সুক্রেজ, অ্যামাইলেজ, এরা কি করে? বিভিন্ন রকম শর্করা যেমন অ্যামাইলোপেকটিন, গ্লুকোজ, সুক্রোজ, হুম, এই ধরনের স্টার্চ, এই ধরনের কার্বোহাইড্রেট গুলাকে ভেঙে ফেলে কে? এই এনজাইম গুলো। তাহলে যদি পরীক্ষা এভাবে আসবে যে কোন নিচের কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? এই সুক্রেজ, মল্টেজ, অ্যামাইলেজ, টায়ালিন, এই চারটার যে কোনো একটা থাকলেই বুঝবেন যে এরা শর্করা পরিপাককারী এনজাইম। এবং এই পরিপাকের ফলে যে সরল অণুগুলো উৎপন্ন হয় তারা কারা? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো সরল অণু। আর জটিল অণুগুলো কারা ছিল? সুক্রোজ, তারপর আহ কার্বোহাইড্রেট, স্টার্চ, এগুলো হচ্ছে জটিল শর্করা। আর গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এগুলো হচ্ছে সরল বা ছোট্ট অণু, ক্ষুদ্র অণু শর্করা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই? ভালো, তাহলে আপনারা সবই বুঝতেছেন। নাকি আমি ডিসকানেক্ট হয়ে গেছি? আমাকে শোনা যাচ্ছে নাকি? জি স্যার, হ্যালো। আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। এবার আমরা দেখি আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য কিভাবে পরিপাক হয়। দেখেন, সবার আগে শুরু হয় পরীক্ষা যদি আসে যে সর্বপ্রথম কোন জাতীয় খাদ্য পরিপাক শুরু হয়, দ্যাট ইজ শর্করা। কারণ শর্করার হজমের জন্য যে এনজাইমটা দরকার, টায়ালিন, এটা কিন্তু টায়ালিন ও মল্টেজ, এটা কিন্তু লালারস থেকেই নিঃসৃত হয়। মানে মুখের লালা, মুখ মুখ বিবর, মুখের পাকস্থলীতে যাওয়ার আগেই শুরু হয়ে যায় শর্করার পরিপাক। কিন্তু প্রোটিনের খাদ্য পরিপাক কিন্তু মুখে শুরু হয় না, একেবারে পাকস্থলীতে পৌঁছার পরে শুরু হয়। জারক রস মানে পাচক রস, জারক রস আর পাচক রস একই, জারিত করে আর কি। জারক রসের নাম কি? রেনিন। রেনিন একটা এনজাইম বা জারক, যে পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়। রেনিনটাকে মোটা করে দিলাম। দুধ হজম করে কে? রেনিন। পাকস্থলী থেকে ক্ষরিত প্রোটিন পরিপাককারী এনজাইম হচ্ছে হচ্ছে পেপসিন।
এই পেপসিন হচ্ছে প্রোটিন এনজাইম করে, কিন্তু পাকস্থলীতে যখন নিঃসৃত হয় তখন সে সরাসরি পেপসিন নিঃসৃত হয় না, নিঃসৃত হয় পেপসিনোজেন। এই পেপসিনোজেনটা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় সেটার সাথে মিশে বিক্রিয়া করে পেপসিনে পরিণত হয়, যেই পেপসিনটা সরাসরি প্রোটিনকে হজম করতে সহযোগিতা করে করে তারপরে অগ্নাশয় থেকে আবার প্রোটিন পরিপাককারী এনজাইম নিঃসৃত হয়, কে? ট্রিপসিনোজেন, ট্রিপসিন আর কি। সরাসরি ট্রিপসিনোজেন নিঃসৃত হয়, যেটা আবার আর্দ্র বিশ্লেষিত হয়ে মানে পানির সাথে বিক্রিয়া করে ভেঙে ভেঙে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে ভেঙে সে সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়। এই ট্রিপসিন হচ্ছে আমিষ পরিপাক করে। ঠিক আছে, তাহলে আমিষ জাতীয় খাদ্য আমরা জানি আমিষ কি দিয়ে গঠিত, বন্ড সিওএনএইচ, অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড পরিণত হয়, আমিষ হজম হওয়ার পরে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। আচ্ছা, তাহলে দুইটা আমিষ, আমিষ এনজাইম, আমিষ হজমকারী এনজাইম হচ্ছে পেপসিন এবং ট্রিপসিন। এগুলাকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। যদি পরীক্ষা আসে নিচের কোনটি প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিনকে বিশ্লেষণ করে যারা, তারাই হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। ঠিক আছে, আবার যারা চর্বি বা লিপিড জাতীয় খাদ্যকে হজম করে তাদেরকে বলা হয় লাইপোলাইটিক বা লিপোলাইটিক এনজাইম। লাইপোলাইটিক এনজাইম। আচ্ছা, স্নেহ জাতীয় খাদ্য পাকস্থলীতে পরিপাক হয়। পাচক রসের কি থাকে? লাইপেজ। লাইপেজ হচ্ছে একটা লাইপোলাইটিক এনজাইম। লিপিড হজম করেছে, তার নাম লাইপেজ। অগ্নাশয় রসের ফসফোলাইপেজ এবং কোলেস্টেরল এস্টারেজ, এটা এক প্রকার এস্টার। এর এস্টার জাতীয় খাদ্যগুলাকে ধ্বংস করে বা হজম করে। এস্টার মানে পাকা কলায় কিন্তু এস্টার থাকে। তো আহ এস্টার কি? আমরা কেমিক্যাল গুলাকে, জৈব যৌগ গুলাকে বিভিন্ন গ্রুপে ভাগ করতে পারি, যেমন অ্যাসিড একটা গ্রুপ, হ্যাঁ, ভিনেগার, সাইট্রিক অ্যাসিড, তারপর ফর্মিক অ্যাসিড, হ্যাঁ, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটাইন, এগুলো হচ্ছে অ্যাসিড গ্রুপ, একটা গ্রুপ। আবার অ্যালকোহল, হ্যাঁ, মিথানল, ইথানল, প্রোপানল, এগুলা কি অ্যালকোহল। আবার অ্যালডিহাইড আছে, কিটোন আছে, হ্যাঁ, অ্যাস্টার আছে। এগুলো হচ্ছে জৈব যৌগের বিভিন্ন গ্রুপ। তো অ্যাস্টার হচ্ছে একটা গ্রুপ, এক প্রকার গ্রুপের জৈব যৌগ, যেগুলো আমাদের খাদ্য উপাদানে থাকে। এই অ্যাস্টার জাতীয় খাদ্যগুলোকে হজম করে কোলেস্টেরল এস্টারেজ। আচ্ছা, আবার আন্তরিক রস, আন্তরিক জুস, ইন্টেস্টাইনাল জুস মানে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র থেকে যে জুস গুলা বের হয়, সেখানেও থাকে লাইপেজ। লাইপেজ অলরেডি বলেছি একবার, ফসফোলাইপেজ বলেছি, কোলেস্টেরল এস্টারেজ বলেছি। এবং আন্তরিক যশের লাইপেজ এবং লেসিথিনেজ, লেসিথিন, লেসিথিন জাতীয় চর্বিকে ইয়ে করে হচ্ছে লেসিথিনেজ। ঠিক আছে, তাহলে আমরা এখানে চারটা চর্বি, লাইপোলাইটিক এনজাইমের নাম শুনলাম চারটা, কি কি? একটা হচ্ছে লাইপেজ, একটা হচ্ছে ফসফোলাইপেজ, একটা হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ, আর একটা হচ্ছে লেসিথিনেজ। কোনটা কোন জায়গা থেকে নিঃসৃত হয় সেটা মনে রাখা খুব টাফ, বা বেশি কঠিন কোশ্চেন এলে আসবে। সহজভাবে যদি মনে রাখি তাহলে এই পুরোটা লাইন, পুরোটা প্যারা রিডিং না পড়ে জাস্ট চারটা নাম মনে রাখি, যে চর্বি হজম করে কারা, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ এবং লেসিথিনেজ। ঠিক আছে, ঠিক একই রকম এই আমিষের জন্য পুরাটা, হ্যাঁ, কিভাবে সক্রিয় হয় কিভাবে নিষ্ক্রিয় হয় এগুলো আছে আমাদের বায়োলজি বইয়ে আছে, জন্য আমি দিয়েছি। বাট এত কিছু মনে রাখার দরকার নাই, শুধু এইটুক মনে রাখেন, রেনিন একটা প্রোটিওলাইটিক এনজাইম, পেপসিন এবং ট্রিপসিন।
ঠিক আছে। আবার শর্করা পরিপাক করে কারা? টায়ালিন, মল্টেজ, অ্যামাইলেজ, সুক্রেজ। ঠিক আছে, এই নামগুলো জাস্ট মনে রাখেন একদম ঠোঁটস্থ ভাবে। চর্বি বিশ্লিষ্ট হয়ে কি হয়? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। এটা গতকালকে বলেছি, নতুন কিছু না। হজমতন্ত্রের সমস্যা হচ্ছে ডায়রিয়া। খাদ্যে বদহজম হইলে আমাদের পেটের ভিতরে ইকোলি থাকে, ইশিরিকিয়া কোলি ব্যাকটেরিয়া। ইকোলির কারণে বা অন্য যে কোনো কারণে, আর অন্যান্য অনেক ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, এদের কারণে যে কোনো কারণে যখন ডায়রিয়া মানে খাদ্য হজমে বদহজম হয়, তখন সেটা ডায়রিয়া হয়। ঘন ঘন পাতলা পায়খানা হয় এবং এর ফলে শরীর থেকে অল্প সময়ে দ্রুত প্রচুর পানি ও খনিজ লবণ বের হয়ে যায়। বিশেষ করে সোডিয়াম এবং পটাশিয়ামের ঘাটতি, ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স বলা হয় এটাকে। ইলেকট্রোলাইট, এই লবণকে ইলেকট্রোলাইট বলা হয়। ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হয়, মৃত্যুর ঝুঁকি হতে পারে। এটাকে বলে হাইপোভলিউমিক শক। মানুষ অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস, মনে নির্জীব হয়ে পড়ে থাকে। খাবার স্যালাইন, ওরাল স্যালাইন, যেটা ওরসালাইন, এই ওরসালাইন ওরসালাইনকে সংক্ষেপে বলা হয় ওআরএস। ডাক্তাররা ওরসালাইন কখনো বলে না, ডাক্তাররা সবসময় শর্ট নাম বলে, ওআরএস বলে। আইভি দেও। হুম। আমার বাচ্চা হওয়ার পরে এবং ওয়াইফের 2বার ডেলিভারির পরে কিছুটা আর্ম শিখে ফেলেছি ডাক্তারদের সঙ্গে চলতে চলতে। ডাক্তার এসে নার্সকে বলে গেলো, এই আইভি দেও। আইভি মানে কি? মানে ইন্ট্রাভেনাস ইনজেকশন, মানে ভেইনের ভিতরে যে ইনজেকশনটা দেয়, শিরার ভিতরে, রগের ভিতরে, এটাকে বলা হয় ধমনির ভিতরে। ধমনি ইংরেজি আর্টারি, ভেইন তো শিরা, শিরার ভিতরে যেটা দেয় সেটা হচ্ছে আইভি ইনজেকশন। ক্যানোলা নাম শুনেছেন কিনা? বারবার যদি ইনজেকশন দেয় মানুষ ব্যথা পাবে, এই জন্য একবার ইনজেকশন দিয়ে প্লাস্টিকের মতো একটা বাটারফ্লাই দিয়ে রেখে দেয়, পরে সেখানে খুলে খুলে বারবার ইনজেকশন পুশ করা যায়। স্যালাইন দেওয়ার জন্য ক্যানুলা করতে হয়। খাবার স্যালাইনে কি থাকে? সোডিয়াম ক্লোরাইড থাকে, পটাশিয়াম ক্লোরাইড থাকে, বিভিন্ন লবণ থাকে। আধা লিটার পানিতে 1 প্যাকেট ওরসালাইন মিশিয়ে দ্রবণ তৈরি করা হয় এবং এই দ্রবণ ফ্রিজে না রাখলেও 12 ঘন্টা পর্যন্ত সেফ থাকে। উল্লেখ্য, সোডিয়াম ক্লোরাইডের 0.9% জলীয় দ্রবণকে নর্মাল স্যালাইন বলে। আচ্ছা ধরলাম 0.9% না, ধরলাম 1%। মানে 1 লিটার পানিতে যদি আপনি 100 ভাগের 1 ভাগ, মানে 10 গ্রাম, 9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ দিয়ে দেন, খাবার লবণ, তাহলে সেটা হয়ে যাবে নর্মাল স্যালাইন। আচ্ছা, গ্রন্থিতন্ত্র, সেকেন্ড চ্যাপ্টার। এই পর্যন্ত পৌষ্টিকতন্ত্র নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই? তাহলে আমরা এগিয়ে যাই। গ্রন্থিতন্ত্র সম্পর্কে যদি আমরা আলোচনা করি, গ্রন্থি জিনিসটা কি? ইংলিশে বলে গ্ল্যান্ড। বিশেষায়িত কোনো কোষ বা কোষগুচ্ছ দ্বারা, যারা দেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় রাসায়নিক, কেমিক্যাল, লিকুইড ক্ষরণ করে, তাদেরকে গ্রন্থি বলে। ঠিক আছে। গ্রন্থি এক ধরনের রূপান্তরিত আবরণী কলা। গ্রন্থি 2 প্রকার। কি? একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে যারা যেখানে নিঃসৃত হয় সেখানেই কাজ করে। আর বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে যারা যেখানে নিঃসৃত হয় সেখান থেকে ব্লাড বা অন্য কোনো উপায়ে আহ বাহিত হয়ে অন্য জায়গায় গিয়ে কাজ করে। গ্রন্থি ইংরেজি, গ্রন্থি থেকে যে নিঃসৃত হয় হরমোন, হরমোন যেমন আমরা দেখি পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি গলায় থাকে, থাইমাস গ্রন্থি,
অ্যাড্রেনাল গ্রন্থি, শুক্রাশয় একটা গ্রন্থি, ডিম্বাশয় একটা গ্রন্থি, এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা ইংলিশে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা গ্রন্থিরাজ, গ্ল্যান্ড কিং। আমি এখানে ক্ষমা চেয়ে নিচ্ছি, তওবা করে নিচ্ছি, কারণ কোনো কিছুকে প্রভুর সঙ্গে তুলনা করা যাবে না। প্রভু একমাত্র আল্লাহ। ইসলামে বলা হয়েছে কোনো কিছুকেই সৃষ্টিকর্তার সঙ্গে বা জান্নাত জাহান্নামের সঙ্গে তুলনা করা যাবে না। উম, সিনেমার গানে নায়করা বলে না যে তোমায় পেয়ে আমি যেন স্বর্গ হাতে পেয়েছি, নাউজুবিল্লাহ। এগুলো বললে পাপ হবে। কারণ একটা সূরার আয়াতে স্পষ্ট বলা আছে যে জান্নাতের সৌন্দর্য এত সুন্দর এবং জাহান্নামের কষ্ট এত কঠিন, যেটা কোনো চোখ দেখতে পারে না, কোনো কান শুনতে পারে না, কোনো হৃদয় কল্পনা করতে পারে না। আমরা কিছু স্যাম্পল পাই মাত্র। আল্লাহ আমাদেরকে কিছু নিদর্শন দিয়েছেন। হ্যাঁ, আমরা এগুলা জানতে পারি যে আগুন থাকবে, জাহান্নামের আগুন থাকবে পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। আচ্ছা, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনের সংখ্যা বেশি এবং অন্যান্য গ্রন্থির উপর এর প্রভাবও বেশি। এই জন্যই পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। বহিঃক্ষরা গ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি, সেরোমিনাস গ্রন্থি, ম্যামারি গ্ল্যান্ড, স্তন গ্রন্থি, লালা গ্রন্থি, স্যালাইভারি গ্ল্যান্ড, লালা ইংরেজি স্যালাইভা, ইংলিশে বলা হয় স্যালাইভারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্রন্থি, যকৃত নিজে একটা গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, এরা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। চোখের পানির উৎস হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি। চোখের ল্যাক্রিমাল গ্রন্থি থেকে কিছু হরমোন নিঃসৃত হয়, তারাই চোখের পানি হিসেবে, অশ্রু হিসেবে বের হয়ে যায়। তো দেখেন, ব্রেন কি এমন একটা জিনিস যে আপনি কষ্ট পাইলেন ব্রেইনে, কিন্তু পানি বেরোলো চোখ দিয়া। বুঝতে পারছেন? ব্রেন আপনার চোখকে, সিবিসিয়ান গ্ল্যান্ড, সরি, ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে ডিরেকশন দিয়েছে যে এই স্যারার তো সেরি গেছে গা বাইক সেকা দিয়া, মানে এই স্যারার কান্দা, চোখ দিয়ে পানি বার কর। ঠিক আছে? হরমোন, হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। যে জৈব রাসায়নিক পদার্থ রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের দূরবর্তী স্থানে পৌঁছে নির্দিষ্ট শারীরবৃত্তীয় কার্যাবলী ক্রিয়া করে এবং ক্রিয়ার শেষে নিজেও নিঃশেষ হয়ে যায়, তাকে হরমোন বলে। হরমোনের বাংলা হচ্ছে প্রাণরস। খাদ্য প্রাণ না, ইংরেজি হচ্ছে ভিটামিন। খাদ্য প্রাণ আর প্রাণরস আলাদা জিনিস। ঠিক আছে? হরমোনকে বলা হয় প্রাণরস। এটা মানবদেহের রাসায়নিক দূত হিসেবে কাজ করে। এরা রাসায়নিকভাবে এরা কি ধরনের কেমিক্যাল? এরা মূলত স্টেরয়েড, প্রোটিন বা ফেনল ধর্মী। বানানটা ভুল হয়েছে, এটা ফেনল হবে। ফেনল জানি কি? ফেনল কি? এক প্রকার অ্যালকোহল। কেমন অ্যালকোহল? আমাদের যে মদ, মদ যে মানুষ বানায়, কি যেন নাম, ইথানল, প্রোপানল, বিউটানল, মিথানল, এগুলো হচ্ছে, এগুলো অ্যালকোহল। আবার ফেনল অ্যালকোহল। তাহলে ওইগুলো অ্যালকোহলের সাথে ফেনলের পার্থক্যটা কি? আপনারা জৈব যৌগ ক্লাসটা করেননি এবং দৈনন্দিন জীবনে রসায়ন ক্লাসটা করেননি। ফেনল হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল, চাক্রিক, বেনজিনের মতো। একটা বেনজিনের মধ্যে একটা হাইড্রোজেনকে পরিবর্তে যদি একটা অ্যালকোহল গ্রুপ ঢুকে যায়, তাহলেই সেটাকে ফেনল বলা হয়। আচ্ছা, অ্যালকোহল গ্রুপটা জানি কি? কি থাকলে জানি তাকে অ্যালকোহল বলা হয়? মানে অ্যালকোহলের কার্যকরী মূলকটা যেন কি? যেমন অ্যামাইনো অ্যাসিডের কার্যকরী মূলক বন্ড CONH, তারপর অ্যাসিডের কার্যকরী মূলক বন্ড COOH, অ্যালডিহাইডের কার্যকরী মূলক বন্ড CHO। কোনো কেমিক্যালের লাস্টে বন্ড CHO থাকলে বুঝবেন সেটা অ্যালডিহাইড।
ঠিক তেমনি কোনো কেমিক্যালের লাস্টের বন্ড ওয়েজ থাকলে বুঝবেন সেটা অ্যালকোহল। এখন একটা স্ট্রেট লাইন বন্ড CH2 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 ওয়েজ, এটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে এলিফেটিক বা সরল রৈখিক যৌগ। আর যখন একটা চাক্রিক যৌগ থাকবে, একটা বৃত্ত থাকবে, বৃত্ত না ষড়ভুজ থাকবে, মানে বেঞ্জিনের মতো একটা স্ট্রাকচার থাকবে, সেটার থেকে যখন ফেনল বের হয়ে যাবে, বন্ড ওএইচ গ্রুপ বের হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে অ্যারোমেটিক অ্যালকোহল। তো এই অ্যারোমেটিক অ্যালকোহলের মধ্যে সবচেয়ে সিম্পল টাইপের অ্যারোমেটিক অ্যালকোহল হচ্ছে ফেনল। একটা বেঞ্জিনের মধ্যে জাস্ট একটা ওএইচ গ্রুপ লাগাই দিবেন। আচ্ছা, আমরা বিভিন্ন হরমোনের উৎস এবং বিভিন্ন বাড়তি তথ্য আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের গ্রোথ হরমোন মানে আমাদের আহ বৃদ্ধির জন্য দায়ী যে হরমোন, সেটা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। থাইরোক্যালসিটোনিন, এটা হচ্ছে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন, এটা হচ্ছে নারীদের সেক্সুয়াল হরমোন এবং রিপ্রোডাক্টিভ হরমোন। ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হচ্ছে নারীদের ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়, এবং এটা হচ্ছে নারীদের যৌন বৈশিষ্ট্য, যৌনাকাঙ্ক্ষা এবং যৌন তৃপ্তি এবং আহ গর্ভ ধারণ করার প্রবণতা, ফার্টিলিটি, এগুলো অনেক কিছুকেই, এবং রজচক্র, পিরিয়ডিক সাইকেল, এগুলাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। আবার পুরুষের সেক্স হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন বানানটাই আলাদা করে দন্তা স্বরটা আলাদা করে লেখা দরকার নাই, আমরা সংযুক্ত করে লিখলেই সেটা সুন্দর হবে, টেস্টোস্টেরন। এরা অ্যাকচুয়ালি স্টেরয়েড, এক প্রকার স্টেরয়েড অ্যালকোহল জাতীয় কেমিক্যাল। এদের উৎপত্তি হয় হচ্ছে শুক্রাশয়ে। শুক্র মানে সিমেন যেটাকে বলা হয়, কফের মতো সাদা সাদা ঘন, এটা হচ্ছে পুরুষের আহ যৌন রস, যেটা হচ্ছে বা বীর্য বলা হয়ে থাকে। এইটা নারীর যে ডিম্বাণু আছে, ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে হচ্ছে জাইগোট গঠন করে। এই জাইগোটটা পরবর্তীতে বিকশিত হয়ে ভ্রূণ গঠন করে। ভ্রূণটা থাকে হচ্ছে মায়ের অমরাতে থাকে। অমরা মানে হচ্ছে পেটের যে জঠর, জরায়ুর ব্যাক সাইড, জরায়ুর পিছর অংশটাকে বলা হয়, আহ ইংলিশ নামটা ভুলে গেলাম কি যেন, প্লাসেন্টা, প্লাসেন্টা বলা হয়, মানে যেটা বাচ্চাকে ধারণ করে আর কি, ভ্রূণকে ধারণ করে। সেই ভ্রূণটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে বিকশিত হয়ে মানুষে রূপান্তরিত হয়। আমরা প্রজনন তন্ত্র যখন পড়বো, আজকে প্রজনন তন্ত্র নাই, আছে তো, পরেই আমরা পড়বো, একটু সামনে আমরা পড়বো। বলে রাখতেছি, কাজে লাগছে তখন স্কিপ করে যাবো রিপিট হলে। তো তখন ওই শিশুটা মানুষ রূপে মায়ের পেটের ভিতরে বড় হইতে থাকে। তো এই শুক্রাশয়, শুক্রাশয়ের কারণে পুরুষের যে পুরুষালী বৈশিষ্ট্যগুলো প্রবাস প্রকাশিত হয় টেস্টোস্টেরন হরমোনের কারণে। মানে আহ, ছেলেদের যখন টিনেজের আগ মুহূর্তটা, ধরেন কারো কারো কোনো কোনো ছেলেদের 10, 10.5, 11 বছর বয়সে, কারো কারো লেট হলে 11.5, 12, 13 বছর বয়সে পৌরুষত্ব আসে। এবং এটা ডিপেন্ড করে এলাকার উপর, কন্টিনেন্টের উপর। যেমন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ছেলে মেয়েদের আর্লি যৌবন চলে আসে। আমাদের দেশের মানুষদের সাধারণত 11, 11.5, 12 বছর বয়সে ছেলেদের যৌবন চলে আসে। আবার ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন যারা ককেশিয়ান, মানে সাদা চামড়ার মানুষ যারা, ওদের যৌবন আসে একটু দেরিতে, মানে 13-র আগে আসে না, 13, 14, 15 থেকে ওদের যৌবন চলে আসে। তো যখনই আমাদের এই টেস্টোস্টেরন হরমোনটা নিঃসরণ শুরু হয়, তখন থেকেই ছেলেরা ম্যান ম্যানলি হওয়া শুরু করে। এবং এর বৈশিষ্ট্য কি কি? দাড়ি গোঁফ, দাড়ি গোঁফ শুধু না, আর অনেকগুলো বৈশিষ্ট্য আছে। দাড়ি গোঁফ গজায়, তারপর পেশি শক্ত হয়, মাংস পেশিগুলো শক্ত হয়। শক্ত না, আমরা শীটের ভাষায় দৃঢ় লিখি, হ্যাঁ, দৃঢ় হয়। হ্যাঁ, কণ্ঠ মোটা হয়, পুরুষালী কণ্ঠ হয়।
তো দেখবেন বাচ্চাদের মানে 11 বছরের আগে ছেলে এবং মেয়েদের কণ্ঠ একই রকম। ছেলে মেয়েদের কণ্ঠ আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না। কিন্তু 10-11-র পরেই দেখবেন এই কয়েক মাসের জন্য, 3-4 মাসের জন্য ছেলেদের কণ্ঠ থাকে ভাঙা। ছেলেদের কণ্ঠ ঘ্যাস ঘেঁষা কণ্ঠ, মানে ফ্যাস ফ্যাসে হাঁসের মতো কণ্ঠ থাকে 2-3 মাস পরে। আবার ছেলেদের কণ্ঠটা চেঞ্জ হয়ে যায়, গলা ভাঙার পরেই সে হঠাৎ করে পুরুষের মতো কথা বলা শুরু করে। তার মানে এই যে কনভার্সনটা হচ্ছে মানে বেবি লাইক সাউন্ড থেকে ম্যান লাইক সাউন্ডের মাঝখানে কয়েক মাস ছেলেদের কণ্ঠ থাকে ঘ্যাস ঘেঁষা। আমার আসলে মনে পড়ছে না আমার কণ্ঠ গ্যাস গ্যাসে তো অবশ্যই ছিল, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু ওই সময় আমার গলায় কোনো এক্সট্রা ফিল ছিল কিনা, বা কথা বলতে কোনো কষ্ট হইতো কিনা, বা আমি টের পাইতাম কিনা যে আমার কণ্ঠ ভেঙে যাচ্ছে। যেমন এখন গলা ভাঙলে আমরা যেটা টের পাই, ঠান্ডা সর্দি কাশি লাগলে আমাদের গলা ভেঙে যায় না, তো এরকম গলা ভাঙা যায়। কিন্তু এখন গলা ভাঙলে কিন্তু আমরা টের পাই যে আমার গলাটা ভাঙা, আমি কথা বলতে গলায় আনইজি ফিল করছি। কিন্তু আমার মনে পড়ছে না যে যখন আমি টিনেজে উঠছি মানে হচ্ছিলাম, তখন আমার কণ্ঠে কোনো পরিবর্তন হচ্ছিল কিনা এটা আমার মনে নাই। তবে মাংসপেশি যে দৃঢ় হচ্ছিল এটা আমার স্পষ্ট মনে আছে। আমি যখন ক্লাস 9-এর প্রথম দিকে, 8-এর লাস্টের দিকে আমি বসে আছি, মেবি মার্বল খেলার জন্য বা কি খেলার জন্য মনে নাই, মাটিতে বসে আছি। হাঁটু গেড়ে, হাঁটু গেড়ে না, হাঁটু তুলে বসে আছি। হাঁটুর উপরে পা, হাঁটুর উপরে আমার হাতের বাহুটা দিয়ে বসে আছি। হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে হাঁটুর চাপের কারণে বাম হাতের মাসলটা অনেক চ্যাপ্টা হয়ে প্রশস্ত হয়ে দেখা যাচ্ছে। তো আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম, কি রে, আমার হাতের মাসলটা এত মোটা হইলো কবে, বা কেন এরকম বড় দেখা যাচ্ছে? তো অ্যাকচুয়ালি আমি ক্লাস 6-এ পড়তাম সময় আমার রক্ত শূন্যতা হয়েছিল। আমার হাড্ডি গুলা গোনা যাইতো, এত স্বাস্থ্য খারাপ ছিল আমার। ডাক্তারের কাছে আমার নিয়ে গেছে, বলছে ওর অ্যানিমিয়া হয়েছে, মানে রক্ত শূন্যতা হয়েছে। ডাক্তার আমাকে কচু শাক খাইতে বলছে এবং ডেইলি 1 চামচ করে কাঁচা সূর্যমুখীর তেল খাইতে বলছে। এবং আমি খাইতাম, এটা খুব কষ্ট হইতো, একদম বাজে টেস্ট, ডাইরেক্ট তেল খাই ফেলা, কি মনে করেন আপনি, চামচ দিয়া। কিন্তু আম্মা আমারে খাওয়াইতো, জোর করে খাইতেই হবে, ডাক্তার বলছে। তো এটা হলো 6-এর কথা। বাট 8-এ উঠেই দেখি যে আমার স্বাস্থ্য হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, কিসের রক্ত শূন্যতা, হঠাৎ করে মোটা হওয়া শুরু করলাম, মাসল গুলা বিল্ড আপ হইতে থাকলো। আর মোটা হইতে হইতে হঠাৎ করে আমার মনে আছে যখন আমি কলেজে যখন পড়ি, তখন আমি একেবারে ম্যানলি, মানে একদম শক্তিশালী একদম। খেলাধুলা করতাম তো 9-10 থেকে। তা আমরা মেসে যেই 6 জন থাকতাম, সেই 6 জনের মধ্যে আমার বডি ছিল সবচেয়ে ফিট, আমার পোলাপান পালোয়ান ডাকতো। তো এই চেঞ্জটা আমার হওয়া শুরু করেছে অ্যাকচুয়ালি ক্লাস 8 থেকে। এবং 8 থেকেই আমার যেটা মনে পড়ে যে আহ, ইয়েটা আমার এই ফিজিক্যাল চেঞ্জটা হওয়া শুরু করেছিল। কণ্ঠটা মেবি ক্লাস 7-এ ভেঙেছিল, মাসল গুলা মোটা হওয়া শুরু হয়েছিল ক্লাস 8-এর লাস্টের দিকে। আর 8-এর ফার্স্টের দিকে অথবা 7-এর লাস্টের দিকে আমার স্বপ্নদোষ হওয়া শুরু হয়েছিল। তো স্বপ্নদোষ জিনিসটা কি, এটা আপনাদের জানা দরকার। এখানে জানেন অবশ্য অনেকেই, হয়তো মেয়েরা না জানতে পারেন। এটা হচ্ছে মানুষের শুক্রাশয় হচ্ছে এমন একটা অঙ্গ যেটাতে কন্টিনিউয়াসলি শুক্র মানে সিমেন বা শুক্রাণু উৎপন্ন হতে থাকবে, কন্টিনিউয়াসলি, কোনো কারণ ছাড়াই। এখন মানুষের শুক্রাশয়ের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। এর বাড়তি যখন ইয়ে হবে, শুক্রাণু জমে যাবে অন্ডকোষে, টেস্টিসে, তখন অটোমেটিক্যালি আহ শুক্রাণুগুলো বের হয়ে যাবে, স্বপ্নের মধ্য দিয়ে হলেও বের হয়ে যাবে। ইভেন কোনো স্বপ্ন না দেখলেও অনেকে মনে করে যে স্বপ্ন দোষ মানে কি, সে মনে হয় বেশি চিন্তা করে, বা নায়িকাদের খালি সিনেমা দেখে, বা রাত্রে ঘুমানোর সময় নায়িকাদের চিন্তা করে করে ঘুমায়, এই জন্য আজে বাজে স্বপ্ন দেখে তার সেক্সুয়াল ফিলিংস হয়, এই জন্য তার অর্গাজম হয়ে যায়, বা সিমেন্ট বের হয়ে যায়। আসলে এরকম না জিনিসটা। হ্যাঁ, এটাও হয়, স্বপ্নের মধ্যে সেন্সিটিভিটি মারাত্মক থাকে। ধরেন আহ ফিজিক্যালি সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় 5 মিনিট 10 মিনিট সেক্স করার পরে ইজাকুলেশন হয়, কিন্তু স্বপ্নের মধ্যে জাস্ট মনে হয় যে জাস্ট আমি দেখতেছি, ধরেন কোন একজন নায়িকা আমার দিকে এসে ডাকলো, আমাকে ইশারা দিল, হাই বেবি কেমন আছো, তাতেই ইজাকুলেশন হয়ে যাবে। তার মানে হচ্ছে স্বপ্নের মধ্যে মানুষের সেন্স কন্ট্রোল খুবই কম থাকে, এবং স্বপ্নগুলো খুব কম সময় জুড়ে হয়, কম সময়। ধরেন বিরাট একটা ঘটনা, আপনাকে মনে করেন যুদ্ধক্ষেত্রে গেছেন, যুদ্ধ জয় করে ফিরে চলে আসছেন, আসার সময় আপনার পা কেটে গেছে,
এই বিশাল ঘটনা 1 ঘন্টার যুদ্ধ আপনি দেখে ফেলবেন মাত্র 30 সেকেন্ড বা কয়েক সেকেন্ডে, 1 মিনিটে। তো এই স্বপ্নদোষের ঘটনাটা খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডে ঘটে যায়, যার কারণে এটার উপর কন্ট্রোল থাকে না। যখন স্বপ্নদোষটা একদম চূড়ান্ত পর্যায়ে চলে যায় বা অর্গাজমের ফিলিংসটা উঠে যায়, তখন ঘুমটা ভেঙে যায়। তো যেই মুহূর্তে ঘুমটা ভাঙে, ওই মুহূর্তে কিন্তু মানুষের বডির উপর কোনো কন্ট্রোল থাকে না, মানে এটাকে থামানো যায় না। তো আমার যখন ছোটবেলায় প্রথম প্রথম এটা হতো, আমি ভাবতাম যে এটা কি হচ্ছে, আমার কেন হচ্ছে এরকম, আমি কি মারা যাচ্ছি নাকি, বা আমার কি কোনো ভয়ঙ্কর কোনো রোগ হলো নাকি। তা আমি কখনো বাবা মাকে তো বলার প্রশ্নই আসে না, কোনো বন্ধুদের কাছেও এটা শেয়ার করতাম না। ক্লাস 7-এর শেষ দিকে অথবা 8-এর প্রথম দিকে মেবি আমি একটা শুরু হয়েছে। 8-এর লাস্টের দিকে গিয়ে স্কুলের বন্ধুদের সাথে আলোচনা করতে করতে জানতে পেরেছি এটা সবারই হচ্ছে, এটা নর্মাল, এটা সবারই হয়। পরে বুঝতে পারলাম যে না, বুঝতে পেরেছি এটার নাম নাকি স্বপ্নদোষ। আমার বন্ধুরা বলতো, পুংটা বন্ধুরা বলতো। আমি আবার খুব ভালো ছিলাম, এইসব জিনিস কমই জানতাম। আমার পুংটা বন্ধুরা বলতো এগুলা স্বপ্নদোষ হয়। এগুলা নাকি নর্মাল, হইলে কিচ্ছু হয় না। তো ঠিক একই রকম মেয়েদের ক্ষেত্রেও, মেয়েদের আর একটু আগে হয়, মেবি ক্লাস 5, 4, 5 থেকে শুরু হয় বা 6 থেকে শুরু হয়। তো স্বপ্নদোষ হওয়ার সময় মেয়েদের স্বপ্নদোষ হয় না, সরি, মেয়েদের পিরিয়ড হয়। পিরিয়ড হওয়ার সময় কি হয় যে জরায়ুর যে অন্তর্গাত্র আছে, এখানে যে তাদের যে ইস্ট্রোজেন হরমোনের ইফেক্টের কারণে তারা সেক্সুয়ালি অ্যাক্টিভ হতে থাকে, মানে বেবি থেকে নারী হতে থাকে। তখন তাদের যে সেক্সুয়াল, কি বলে এটাকে, মেবি সেক্সুয়াল ডিজায়ার ফিলিং মানে ফিল আপ না হওয়ার কারণে তাদের এই ওয়েস্টেজ ডিম্বাণুর কিছু একটা অংশ ব্লাডের সঙ্গে বের হয়ে আসে, এটাকেই অ্যাকচুয়ালি পিরিয়ড বলা হয়। তো মেয়েরাও নিশ্চয়ই এইরকম ভয়ে থাকে যে আমার কি হলো, কেন ব্লিডিং হচ্ছে, আমি কি মারা যাচ্ছি। এবং স্বাভাবিকভাবে লজ্জার কারণে ছোট মেয়েরা এটা বলতেই পারে না, বলতে পারে না। আমার এই কয়েকদিন আগে ব্লাড দিলাম, যে লাস্ট ব্লাড দিলাম 2.5 মাস আগে। আমার এক ছোট ভাই আছে রাগিব, সে একদিন ফোন দিল যে ভাই ব্লাড লাগবে। না, ফোন দেয় নাই, তার পোস্ট দেখে আমি নক দিয়েছি। ভাই কি হয়েছে, কই আমার ছোট বোনের মানে তার শালি আর কি, কি হয়েছে, পিরিয়ড হয়েছে, ফার্স্ট পিরিয়ড, এবং সেটা 2 সপ্তাহ ধরে চলছে। 2 সপ্তাহ ধরে একটা মেয়ের যদি 5, 6-এ পড়া, 7-এ পড়া একটা মেয়ের যদি কন্টিনিউয়াস ব্লিডিং হইতে থাকে, আপনি, তা তো মারা যাওয়ার কথা ছিল, মারা যাইতে পারতো আর কি। তো বলছে যে ভাই আমার শালির এরকম ব্লিডিং হয়েছে, সে তো কাউকে বলতে পারে নাই লজ্জায়। এখন তো ডাক্তার বলছে ইমার্জেন্সি 2-3 ব্যাগ ব্লাড দিতে হবে। তারপরে আমি ব্লাড দিলাম, অসুবিধা নাই। এবং আমি দেখলাম যে মেয়েটা দুর্বল হয়ে গেছে একদম, কোনো রকম হাঁটতে পারছে না, এরকম শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে গেছে। তার বডিতে ফ্যাকাশে হয়ে গেছে, মানে অ্যানিমিয়া হয়ে গেছে আর কি। তো এই জন্য আমাদের যে এই যে আমাদের যে পাঠ্যসূচি, ক্লাস 5, 6 থেকে এই পাঠ্যসূচিতে আসলে এই স্বাভাবিক মানে প্রকৃত যৌন শিক্ষা, এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, এই জিনিসগুলো আসলে ইনক্লুড করা দরকার। আছে, কম কম আছে আর কি, খুব ভালোভাবে নাই। আর আমাদের টিচাররা এগুলো খুব ভালোভাবে পড়াইতে চায় না, লজ্জা পায়। আমার মনে আছে আমাদের বায়োলজি টিচার ছিলেন মন্দিরা ম্যাডাম। তো মন্দিরা ম্যাডাম হচ্ছে প্রজনন তন্ত্র ক্লাস 9-এ পড়াইতে গিয়া উনি লজ্জায় শেষ। বলে যে, উনি বলে তোমরা লজ্জা পাও না, এখানে কিন্তু একটু খোলামেলা আলোচনা করতে হবে, তোমরা লজ্জার কিছু পাও না। আমরা বয়েজ স্কুলে পড়তাম, হাই স্কুলে। বাট ওনার এই কথাটা বলাই উচিত হয় নাই, বরং ওনার এটা বলা উচিত ছিল যে এটা তোমরা জানবা এবং সবাইকে বলবা, এটা বাঁচতে হলে তোমাদের জানতে হবে। ঠিক আছে, এটাকে লজ্জার কোনো এলিমেন্ট হিসেবে না নিয়ে, যেমন ডাক্তাররা, আমার ওয়াইফ তো বলে যে আমরা ক্লাস করি যে পেনিসের ট্রিটমেন্ট যখন করে, বা অপারেশন যখন করতে হয়, তখন পেনিসকে কিভাবে ধরতে হয়, মানে কিভাবে বাম হাতে নিয়ে ডান হাতে সিজার ধরতে হয়, এগুলোও ডাক্তার আমাদেরকে হাতে নিয়ে নিয়ে দেখাইছে। এবার আমি মজা করে জিজ্ঞেস করলাম কি তোমাদের ক্লাসের কোনো ছেলেটা নিয়ে দেখাইছে নাকি। বলে, আরে না, ডেড বডি নিয়ে দেখাইছে। ও মাই গড, একটা শক খাইলাম, মানে ডেড বডির পেনিস হাতে নিয়ে ডাক্তাররা দেখায় যে পেনিসটাকে এভাবে ধরতে হয়, এভাবে সিজার চালাইতে হয়। তো ডাক্তার হওয়া এত সহজ না, বুঝতে পারছেন, ডাক্তারি আসলে শুধু একটা পেশা না, ডাক্তারি আমি বলবো একটা স্যাক্রিফাইস বলতে পারেন, তাদের জীবনটা অন্যরকম। যে আমি চাকরি করলাম আর বেতন পাইলাম এরকম না, ডাক্তারদের জীবনটা লট অফ স্যাক্রিফাইস তাদের দরকার, এবং ভেরি সেন্সিটিভ। আমার একটা ভুল সিদ্ধান্তে একটা মানুষের মৃত্যু হতে পারে,
ইঞ্জিনিয়ারদের এত প্যারা নাই, কি হবে, যন্ত্র নষ্ট হবে, ঠিক আছে টাকা দিয়ে দিমু, যাও এত বেজাল বেরো না, জরিমানা দিয়ে দিমু, বা নষ্ট হইলে একটা যন্ত্রই নষ্ট হবে, আবার বানানো যাবে, কিন্তু মানুষ মারা গেলে সে মানুষটাকে তো আর বানানো যাবে না। সো ডাক্তারদের পেশাটা খুবই কঠিন, এবং মেন্টাল হিউজ পরিমাণ মেন্টাল প্রেশার ইয়ে করতে হয়, মানে অ্যাবজর্ব করতে হয় ডাক্তারদেরকে। তো আপনারা, আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের ইমিডিয়েট ছোট ভাই বোন বা সন্তানদেরকে এগুলো বয়স হওয়ার আগে শিখাবেন, যেন তারা ভয় না করে, ভয় না পায়। আমি ক্লাস 5-এ পড়ি সময় আমার মনে আছে একটা মেয়ে ছিল, আরজুদা ইসলাম নাম। সে হচ্ছে বেঞ্চ, সবার লাস্ট বেঞ্চে বসতো, একা একা থাকতো, কারোর সাথে কথা বলতো না। এবং সে ক্লাস প্রায় 3 বছর ধরে ক্লাস 4-এ ছিল সে। ফাইনাল পরীক্ষা দিতে পাশ করতো না নাকি জানি না। আমরা যখন 3-তে পড়ি তখনই জানি যে ক্লাস 4-এ একটা মেয়ে আছে আরজুদা, তার সাথে কেউ কথা বলে না, এবং তার নাকি কোনো একটা প্রবলেম, তার বেঞ্চে নাকি রক্ত থাকে। তার সাথে কেউ মিশে না, খেলেও না সে কখনো মাঠে। আবার 4-এ যখন আমরা উঠলাম, তখন আমরা আরজুদার ক্লাসমেট, তখন দেখি সে পিছনে বসে থাকে, আসলেই তাই, তার দিকে তাকাইলেই একটা করুণার দৃষ্টিতে তাকাইতাম, বা একটা লজ্জার দৃষ্টিতে তাকাইতাম, আর সে একটা অসহায় দৃষ্টিতে কারোর সাথে মানে পারলে কথা বলতো না, বা চোখে চোখ রাখতো না, কখনো ক্লাসে রেসপন্স করতো না। যখন আমরা পাশ করে 5-এ উঠে গেলাম, তখনও সেই বছরও সে উঠতে পারেনি, সে তখনও 4-এ। তো এই যে দেখেন তার যে এই জীবন থেকে 3টা বছর হারিয়ে গেল, এবং সে, তার যে কি পরিমাণ মেন্টাল প্রেশার আপনি চিন্তা করতে পারেন। একটা ছোট্ট মেয়ে, তার, সে লজ্জা পায়, তার কাপড় ভিজে যাচ্ছে পিছন দিক থেকে, ব্লিডিং হচ্ছে, বেঞ্চের মধ্যে রক্ত, সে জায়গা চেঞ্জ করে করে বসতেছে। একজন, আমরা, আমার অবাক হয়, আমরা নয় ছোট মানুষ ছিলাম, আমরা বুঝতাম না, বাট একজন টিচার, একজন ম্যাডাম বা একজন পুরুষ টিচার, কারো কি নজর পড়ে নাই যে ওর এই সমস্যাটা হচ্ছে? কেউ কি দায়িত্ব মনে করে নাই যে চল আজকে তোর সাথে তোর বাসায় যাব, তোর মাকে গিয়ে বলবো যে ওকে একটা ন্যাপকিন কিনে দেন, এটা ন্যাচারাল, ওকে একটু বুঝান? এইটুক এইটুক দায়িত্ববোধ আমাদের একজন টিচারের মধ্যেও ছিল না। নাই, আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা এরকমই। এই জন্যই তো ছাত্ররা ধইরা টিচারদেরকে জুতা দিয়ে পিটায়, চেয়ার থেকে নামায়। শিক্ষা যদি ছাত্রদেরকে আমরা না দিই, নৈতিক শিক্ষা যদি আমরা, শিক্ষকরা যদি সন্তানদেরকে ছাত্রদেরকে সন্তানের মতো মনে করে না দেই, তাহলে তো সন্তানরা আমাদের বাবার মতো শিক্ষকদেরকে বাবার মতো মনে করবেই না, জুতা দিয়ে পিটাবেই, তাই না? আর ক্লাসের মধ্যে যদি জয় বাংলা শিখাই, হ্যাঁ, বা বাংলাদেশ জিন্দাবাদ শিখাই, রাজনীতি যদি, শিক্ষা ব্যবস্থায় যদি রাজনীতি ঢুকায় ফেলি, তাহলে তো শিক্ষকরা যখন দল চেঞ্জ হবে, তখন ছাত্ররা ছাত্র দল, তখন ছাত্রলীগ, তখন ছাত্র দল হবে, ছাত্র দল তখন জামাত শিবির হবে। সুতরাং ছাত্ররা তো শিক্ষককে পিটাবেই রাজনীতি করলে। মানে ছাত্ররা তো রাজনীতি করে, করে শিক্ষকরাও করে। আমার এক ব্যাচমেট বাংলা টিচার, নাম বললাম না, সে বলে, কি অবস্থা বন্ধু, কয় টিউশনি তো কমাই দিছি। আমি কই কি জন্য? সে অনেক মানে কোচিং করায়, অনেক ইনকাম করতো, বাংলা টিচার ছিল, রাষ্ট্রের ওয়ান অফ দ্য পপুলার, নাম বললে অবশ্যই চিনবেন। হ্যাঁ বন্ধু, কি অবস্থা? কয় ইনকাম তো কম। আমি কই কেন, কি হয়েছে? পড়ার সময় দিতেছি না, টিউশনি মিউশনি কমাই দিছি কেন? একটু রাজনীতির দিকে ঢুকতেছি। আমি, কেমনি রাজনীতি করো? রাজনীতি করো নিষেধ, সরকারি চাকরিজীবী তো রাজনীতি করতে পারে না। ধরো বেটা, বাংলাদেশে কত কিছু হয়, আমি কই, রাজনীতি করে কি লাভ হইব? লাভ হইব মানে, কত লাভ হইব? প্রিন্সিপাল হমু, অমুক হমু, হ্যান হমু, ত্যান হমু, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হমু, হ্যান হমু, ত্যান হমু। ও আচ্ছা, কিরকম রাজনীতি করো? মিটিং মিছিল করো নাকি? ছবি টবি ভাইরাল হলে তো চাকরি যাবো গা। আরে না, ছবি টবি ভাইরাল করো, মিটিং মিছিলে যাই না, তাহলে কি করো? কয়, আরে এমপি সাহেব এলাকায় এলে পিছে পিছে একটু ঘুরি, ইয়াতে গিয়া বসে থাকি, একটু তেল মারি, একটু তার চেম্বারে গিয়ে বসে থাকি, রাত্রেবেলা আড্ডা মারি, পোলাপান যেটি পালে এটি চা বিড়ি খাওয়াই, লগে লগে ঘুরি, মিছিল টিছিলে যাই না আর কি। ও আচ্ছা, তাহলে চিন্তা করেন, এই হচ্ছে একজন বিসিএস ক্যাডার শিক্ষকের যদি অ্যাটিটিউড হয়ে থাকে, টেন্ডেন্সি হয়ে থাকে, তাহলে তো দেশের এরকম হবেই। তো শিক্ষা ক্যাডারের মতো একটা ছিমছাম ক্যাডারের অফিসাররাও এরকম করে, তাহলে আপনি বলেন, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, ইনফরমেশন, আর যেগুলা যাদের কাজই হচ্ছে পলিটিক্যাল পার্সনদের সাথে চলাফেরা উঠবস করা, ওরা তাইলে কি লেভেলের তেলবাজিটা করে চিন্তা করে দেখেন। করতে হয়, কিছু করার না, আমি নিজেও করেছি যখন সিস্টেমে ছিলাম আর কি। যখন ওইরকম সিস্টেমে ছিলাম আমাকেও করতে হয়েছে বাধ্য হয়ে চাকরির স্বার্থে। এখন করি না, দরকার নাই, কারণ আমি এখন জেলায় আছি, এখানে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নাই। তো বাংলাদেশের সিস্টেমটা আসলে এরকম, বুঝতে পেরেছেন? তো আপনারা তেলবাজি বাদ দিয়ে শিক্ষকরা, আপনারা তো শিক্ষক হবেন একদিন, শিক্ষা ক্যাডারে যদি যান, তো মনে রাখবেন, চিকিৎসা যেমন একটা নোবেল প্রফেশন, শিক্ষকতাও তেমনি একটা নোবেল প্রফেশন। এটা এরকম না যে চাকরি করলাম আর বেতন পাইলাম, এরকম না, কিছু বাড়তি দায়িত্ববোধ থাকে। যখন রাত্রের বেলা কল পাবেন একজন রোগী অ্যাক্সিডেন্ট করে আসছে, আপনাকে উঠে যেতেই হবে রাত 3টার সময়। বা একটা মহিলা কি, কি বলে এটাকে,
কি পেইন যেন বলে, বেবি হওয়ার পেইনটাকে, লেবার পেইন নিয়ে আসছে। তখন প্রসব বেদনা নিয়ে আসছে, আপনাকে যেতেই হবে রাত 3টা বেজে। আপনার স্বামী বা আপনার ওয়াইফ আপনাকে ডাকবে, যেও না যেও না ওগো যেও না। নো, ওয়েট, আগে আমার মানব সেবা আগে, পরে তোমাকে আদর করতেছি, চিন্তা করো না। শিক্ষকতাটাও এরকম, যে আমি চাকরি করলাম, ক্লাস নিলাম, বিনিময়ে টাকা পাইলাম, না, এরকম না। শিক্ষক হইতে গেলে আপনাকে অবশ্যই কিছু নৈতিক শিক্ষা সন্তানদেরকে দিতেই হবে। গ্লুকাগন একটা হরমোন, এবং ইনসুলিন এটাও একটা হরমোন। গ্লুকাগন দুইজনের উৎপত্তি হচ্ছে অগ্নাশয়, একটু আগে বলেছিলাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অগ্নাশয়ের অভ্যন্তরে একটা পার্ট আছে, সেটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা থেকে এই দুইটা উৎপন্ন হয়, কি কি, গ্লুকাগন এবং ইনসুলিন। তো গ্লুকাগনের কাজ কি? সে হচ্ছে যকৃতের গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে, ফলে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়। গ্লুকাগন হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়, আর ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। দুইজন বিপরীত কাজ করে। এবং মজার বিষয় হচ্ছে, বাড়ানো এবং কমানোর দুইটা হরমোনই অগ্নাশয় থেকে উৎপন্ন হয়। গ্লাইকোজেন জিনিসটা কি মনে আছে? বলেছিলাম যে উদ্ভিদের দেহে সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ, আর প্রাণীর দেহের সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে গ্লাইকোজেন। মানে খাদ্যের অতিরিক্ত অংশটা মানুষের দেহে, যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। এই গ্লাইকোজেনটাকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে হচ্ছে এই গ্লুকাগন, যে সেটা ব্লাডের সাথে মিশে যায়, এই জন্য রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। কিন্তু আমাদের যে ডায়াবেটিস হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্লুকাগনের জন্য না। গ্লুকাগন সবসময় ন্যাচারাল ওয়েতেই কাজ করে, মানে যে পরিমাণ গ্লুকোজ তৈরি করা সেটাই করে। কিন্তু ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি হয়, গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, যে যার কাজ হচ্ছে গ্লুকোজের মান কমানো, সে যখন কমাইতে না পারে, তখনই ডায়াবেটিসের মাত্রাটা বেড়ে যায়। দেখি আমরা কি, ইনসুলিন একটা হরমোন, এটা অ্যাকচুয়ালি একটা নিজেও একটা প্রোটিন। এই এই হরমোনটা অ্যাকচুয়ালি একটা প্রোটিন জাতীয় পদার্থ। সে এই দেহের যে অতিরিক্ত শর্করা দেহে গ্লাইকোজেন রূপে জমা থাকে, সেই, আচ্ছা এই লাইনটা আমি এখানে না দিয়ে এই লাইনটা এখানে দেই। প্রাণী দেহে, শুধু মানব দেহে না, সকল প্রকার প্রাণী দেহে গ্লাইকোজেন নামে, গ্লাইকোজেন রূপে জড়িত থাকে। এই গ্লুকাগন কি করে? এই গ্লুকাগন যকৃতের গ্লাইকোজেনকে ভেঙে, এইটুকু আমি অ্যাড করেছি, এই জন্য কালার করে দিলাম। Okay. আচ্ছা, ইনসুলিন এক ধরনের প্রোটিন, সে ইনসুলিন কি করে, রক্তের গ্লুকোজকে আবার উল্টা গ্লাইকোজেনে কনভার্ট করে। মানে গ্লুকাগনের উল্টা কাজটা ইনসুলিন করে, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস পায়। রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে কমে যাওয়াকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। মানে ইনসুলিন, বডিতে যদি কোনো কারণে কার্বোহাইড্রেট ঘাটতি পড়ে, গ্লাইকোজেন ঘাটতি পড়ে, তখন ইনসুলিন নর্মাল ওয়েতে কাজ করলে স্বাভাবিকভাবে গ্লুকোজও কমে যাবে। গ্লুকোজ কমে কমে গেলে তখন কি হবে? শরীর দুর্বল হয়ে যাবে, গরম হয়ে যাবে, ঘামবে এবং মাথা ঘুরিয়ে মানুষ ফল করবে এবং মৃত্যু ঘটবে। মানুষের গ্লুকোজের মাত্রা হচ্ছে নর্মাল 5 to 6 থেকে 7 8 9 10 পর্যন্ত, যেটা আমরা ডায়াবেটিস বলি না, মিলিমোল পার লিটার। 5 to 6 মিলিমোল পার লিটার গ্লুকোজ হচ্ছে ব্লাডে থাকতে হবে। এখন যদি এই 1 বা 2 এর নিচে নেমে যায়, 1-এ নেমে যায়, তাহলে মানুষ মাথা ঘুরিয়ে পড়ে যাবে, এবং 0 হয়ে গেলে মানুষ মৃত্যু হবে। এটাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। আমার আম্মার 2 3বার মতো হয়েছে আর কি, আমার ডায়াবেটিস তো। নর্মাল মানুষদের হাইপোগ্লাইসেমিয়া কমই হয়। যাদের ডায়াবেটিস তাদের রক্তে গ্লুকোজ বেশি থাকে, সাধারণত 10-এর উপরে থাকে খাওয়ার পরে। খাওয়া ছাড়া 6-এর উপরে থাকলে সেটাকে, 6.5 বা 6.7-এর বেশি থাকলে সেটাকে ডায়াবেটিস বলা হয়। তো আমার অনেক সময় খাওয়া ছাড়াই 18 20-এ উঠে যায়, খাওয়ার পরে 22 23-এ উঠে যায় অনেক সময়। তো এই, আবার ডায়াবেটিস রোগীদেরই কমেও যায়, যেমন আমার অনেক সময় গ্লুকোজ 0-র কাছাকাছি চলে আসে, মানে আম্মা মাথা ঘুরায় পড়ে গেছে, এরকম অনেকবার হয়েছে। অ্যাড্রেনালিন হরমোন, সে কোত্থেকে উৎপন্ন হয়? অ্যাড্রেনাল গ্রন্থি গ্রন্থি থেকে উৎপন্ন হয়।
এই ভয় পেলে এই অ্যাড্রেনালিন হরমোনের জন্যই গায়ের লোম খাড়া হয়ে যায়। ভয়ের যে রিয়াকশন গুলা সবগুলো অ্যাড্রেনালিন হয়। শুধু তাই না, হার্টবিটও বেড়ে যায়। বুঝতে পেরেছেন? কিছু ওষুধ আছে যারা হার্টের রোগীদেরকে দেওয়া হয়, যাদের হার্টবিট কম থাকে, অ্যাড্রেনালিন হরমোন যুক্ত ওষুধ দেওয়ার ফলে তাদের হার্টবিট বাড়া থাকে। এখন আপনি যদি এমন কোন ওষুধ আছে যেগুলো ওভারডোজ থাকে, খাবারের সঙ্গে আস্তে করে মিশিয়ে দিয়ে দেন, তাহলে অতিরিক্ত হার্টবিটের কারণে মানুষ অটোমেটিক্যালি হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। কোনো বিষ লাগবে না, জাস্ট একটা ট্যাবলেট চায়ের সাথে গুলা খাওয়া দিবেন, সে মারা গেছে, ডেড। মনে করেন এই যে মহিলারা কত বোকা, হ্যাঁ, বলে এক মহিলা তো তার বয়ফ্রেন্ডকে নিয়ে, পরকীয়া বয়ফ্রেন্ডকে নিয়ে স্বামীকে কুবায় মারছে, মাইরা পরে বস্তার ভিতরে জামাইয়ের হাড্ডি গুড্ডি লাশ কুবায় টুকরা টুকরা করে কি করছে, পুকুরের মধ্যে ইট বেঁধে ফেলে দিছে। এখন গোয়েন্দারা তো অনেক চালাক, ওরা করছে কি, কয়েক মাস পরে, কয়েকদিন পরে উদ্ধার করছে। পরে গোয়েন্দারা খুঁজতে খুঁজতে তদন্ত করতে 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 বের করে ফেলছে তার বই মারছে। তো এরকম মার্ডার যখন হয়, তখন সবার আগে হাজবেন্ড বা ওয়াইফকেই গোয়েন্দারা টার্গেট করে, তারপর প্রতিবেশীদেরকে করে, তারপর তাদের বিজনেস পার্টনার এবং কলিগদেরকে টার্গেট করে, তাদের সব ফোন কল রেকর্ড করে, গতিবিধি লক্ষ্য করে, যেটা সাধারণ মানুষ বুঝে না। যারা এই জিনিসগুলো বুঝে তারা সহজে ধরা খাবে না। যেমন আমি মনে করেন যদি কখনো মার্ডার করি, নাউজুবিল্লাহ, আমি সহজে ধরা খাবো না, কারণ আমি জানি যে কিভাবে সিআইডি রা আমাকে ফলো করবে। কিন্তু যাই হোক, তো এখন ওই মহিলা তো বুঝেনি, বস্তির মহিলা ছিল। ওই যে একটা ডায়লগ ভাইরাল হয়েছিল না, যে তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই। তাকে বলতে, সে বলতেছে যে আমি তো মারতে বলি নাই বা মারি নাই, আমার বয়ফ্রেন্ড মারছে। তখন আপনি সাথে ছিলেন না? কই ছিলাম। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আপনি নির্দোষ? তখন বলে না, আমি আমি কি বলেছি আমি নির্দোষ, আমি দোষী। খুব কনফিডেন্টলি বলে, এত সুন্দরভাবে বলতেছে যে মনে হইতেছে যে সে নির্দোষ। পরে বলছে তাহলে কেন আপনি এই কাজটা করলেন, কেন মারলেন আপনার হাজবেন্ডকে? বলে তখন আমার আবেগ কাজ করে নাই, বিবেক কাজ, তখন আমার বিবেক কাজ করে নাই, আবেগ কাজ করেছিল। তাহলে এই যে এই রিস্কটা নিছে বেডি, মার্ডার করে কুবায় টুবায় রক্তারক্তি, কি একটা বিশ্রী অবস্থা! কি দরকার ভাই? যাদের বুদ্ধি আছে তারা খাদ্যের সাথে আস্তে করে একটা ট্যাবলেট মিশাই দিবে চায়ের সাথে, হাজবেন্ড আরামে মইরা যাবে, হার্টবিট বাইরা। পরে কোনো মেডিকেল টেস্টে এটাকে সহজে মার্ডার বলে ধরা দেওয়া যাবে না। ডাক্তার অ্যানেস্থেসিয়া করলে দেখবে তার হার্টবিট হয়ে বেড়ে গিয়ে মারা গেছে, মানে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে নর্মালি। এটাই মানুষ মানুষ মনে করবে। বুঝতে পারতেছেন? তা পুরা আপনাদেরকে শিখাই দিলাম টেকনিক। বলেন। এদের তো কেউ বিক্রি করবেন না, করবে? কি? এদের তো কেউ বিক্রিই করবে না, তাহলে দিবি দিয়ে মারবে কিভাবে একজন? আর এটা তো মজা করে বললাম, আপনি কি কেনার চিন্তা ভাবনা করতেছেন নাকি? আপনি কি দুলাভাইয়ের সাথে ঝগড়া করছেন নাকি সকালে? আর টাইনা দেন আমারে। লাগবে না। কি জামাইরে মারবেন না নিজে খাইবেন? পরে বলবো না। আচ্ছা ঠিক আছে, ওকে। যেটা বলছিলাম, যে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে কমে যাওয়াকে সরি, এটা না, এখানে ছিলাম, যে এই জন্য এটাকে আপদকালীন বা সংকটকালীন হরমোনও বলা হয়। গতকালকে বলেছিল আমি জীবনে দুইবার বড় ভয় পেয়েছি। তো একবার ভয় পেয়েছিলাম হচ্ছে ওই যে মামাকে দেখে, মার্বেল চুরি করছিলাম মামার, পরে মামাকে দেখে ভয় দৌড় দিয়েছি মার্বেল নিয়ে। ওই দিন বেশি ভয় পাই নাই, সিম্পল ভয় পাইছি। তো একদিন মারাত্মক ভয় পাইছিলাম কিভাবে, আমি যখন এসএসসি তে এ প্লাস পাইলাম না, সরি এইচএসসি তে, তখন আমার মনটা খুব খারাপ হইলো। আমি বললাম আমি ইমপ্রুভমেন্ট দিব। অলরেডি ভার্সিটিতে ভর্তি হয়ে গেছি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে, ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়ে গেছি, পাবলিক ভার্সিটিতে। কিন্তু আমার যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আমার স্বপ্ন ছিল যে ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু একটা হইতে হবে। ইংলিশ ইংলিশ পড়ে কি হবো, মাস্টার হবো? তাইলে তখন তো আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারে স্বপ্ন একটাই, যে বেস্ট ক্যারিয়ার মানে হয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার, আর চাকরির জন্য কি বিসিএস ক্যাডার। এর বাইরে ভাবার সুযোগ তো আসলে মধ্যবিত্ত পরিবারের নাই। তখন আমি ভাবছি যে আমি ইমপ্রুভমেন্ট দিব। এই জন্য হইলো কি, আমি সব বন্ধু বান্ধব ছাইরা, ইভেন আব্বু আম্মুর সাথে অনুমতি ছাড়াই ঘর থেকে বের হয়ে গেলাম, গিয়া ময়মনসিংহের ব্রহ্মপল্লীতে একটা মেসে উঠলাম নিজে নিজে। 600 টাকা রুম ভাড়া মনে আছে আমার। তো আহ, ব্রহ্মপল্লীর ওই ম্যাচটা ছিল একটা পুকুরের পাড়ে। পুকুরটা ছিল রাজা শশীকান্তের পুকুর, এখন খাস জমি। রাজা শশীকান্ত হচ্ছে যাদেরকে ফাঁসি দিত বা উম, মানে গলা কেটে মৃত্যুদণ্ড দিত, ওই খলিগুলো ওই পুকুরের মধ্যে ফেলে দিত।
এবং মিথ আছে যে এই পুকুরে নাকি প্রায় বাঘ দেখা যায়, পুকুরের পাড়ে বাঁশ ঝাড়ে ঘেরা, মানুষ এমনি ভয়ে যায় না। বাউন্ডারি করা অবশ্য, কিন্তু বাউন্ডারিটা উঁচু না, আমার রুমের জানলার নিচ পর্যন্ত। ওর ওর তাকাইলে একদম পুকুরের পানি সহ আমি দেখতে পারি। তো ওই জানলা আমি জীবনেও খুলতাম না, বিশেষ করে দিনে খুলতাম, কিন্তু রাতে কখনোই আমি ওই জানলা খুলতাম না ভয়ের। রাতে একা থাকতাম তো, একা রুমমেট নেই কারণ হচ্ছে আমার একটু পড়তে হবে সাইলেন্টলি, আর রাত 3টা 4টা পর্যন্ত আমি পড়তাম, অনেক পড়া পড়তাম। আমাদের মেসের মালিকের ছেলে হলো রানা ভাই, ইমিডিয়েট সিনিয়র, সে নেশা টেশা করতো, রাত 2টা 3টার দিকে ডেলি আসতো, এসে আমার পাশের রুমে ঘুমাই থাকতো। সে যখন 3টা 4টার সময় আসতো, তখনও দেখতো আমি জানলা জানলা লাগা দরজা, গরমের চুলে যখন দরজা খুলে পড়তেছি, তখন বলে যে মিয়া তোমারই দেখলাম জীবনে পড়তে, এত পড়া পড়ে মানুষ। আর আমি তো এটা বলি নাই যে ভাই আমি তো টেস্ট পরীক্ষা শেষ, ইমপ্রুভমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি টেস্ট পরীক্ষার জাস্ট ইমিডিয়েট আগে, 3 মাস পরে আমি এ প্লাস পাবো এইচএসসি তে, এটা এই জিদ হাতে নিছি, এটা তো আর ওনারে আমি বলি নাই। জানে না, এই জন্য আমি এত এত লোড নিছি আর কি। তো তো একদিন জানলা, আমি মনের ভুলে, সন্ধ্যা হয়তো গরম ছিল অনেক, জানলা খুলে হয়তো কখনো পড়ছিলাম, রাতে যে শুইছি, আমার বিছানার উপর বরাবর একটা তার ছিল, তারের মধ্যে আমি লুঙ্গি লাইরে শুইছিলাম। এখন আমি শুয়ে আছি চোখ বন্ধ, ঘুম আসতেছে আসতেছে, পুরোপুরি ঘুমাই নাই, অ্যাবসেন্ট মাইন্ডেড, পড়ালেখার দিকে মন, কি পড়ছি ওই দিন কেমিস্ট্রি পড়ছিলাম, তো অ্যালকোহল ফেনল ইথার ওই চ্যাপ্টারটা পড়ছিলাম। হঠাৎ করে চোখে দেখি ব্রাইট লাগতেছে, ব্যাপার কি, চোখ তাকাইতেই দেখি আমার বুকের উপর, চিত হয়ে শোয়া ছিলাম আর কি, আমার বুকের উপর একদম বুক ছুঁই ছুঁই করে একটা সাদা কি উঠতেছে, ভয়ঙ্কর। আমি একদম ভয়ে, আমি নিঃশ্বাস এরকম হয়ে গেছিলাম, আমি মানে একদম মানে আমি হার্ট অ্যাটাকই করতাম আর একটুর জন্য। মানে আমি কি দেখলাম, এটা কি হইলো? সেকেন্ডের মধ্যে আমি মনকে শক্ত করলাম যে না, আমি ভূত বিশ্বাস করি না, কিচ্ছু হয় নাই। হ্যাঁ, কি দেখছি আমি, এটা আমার লুঙ্গি বা আমার গামছা, অন্য কিছু না। হ্যাঁ, জানলা মনে হয় খোলা, ওই দিক থেকে কেউ লাইট জ্বালাইছে হঠাৎ করে, বা কারেন্ট আসছে মাত্র, আমার রুমে ফ্যান ঘুরতেছে, ওই বাতাস সেটা উঠতেছে, আমি এই ভয়টা পাইছি। সাথে সাথে আমি মোবাইলের হাত থেকে বাম পাশ থেকে মোবাইলটা নিলাম। তখন আমার একটা সিম্ফনি চায়না ফোন ছিল, বাটন ফোন, গানও বাজতো, ইয়ারফোনের জ্যাকও ছিল, গান শুনতাম ওইটা দিয়ে মেমোরি কার্ডে। আর হচ্ছে লাইট জ্বালানো যেত, ওইটা দিয়ে বাথরুমে যেতাম। লাইট জ্বালাইলাম, জ্বালায় দেখি যে আমার লুঙ্গি, যাক আস্তে করে, মানে কোন রকমের বডিকে, তখন দেখলাম যে বডিটা আস্তে করে রিল্যাক্স হয়ে গেল, মানে হার্ট অ্যাটাক করিনি আর কি। আসলে এই যাদের সন্তানরা এরকম একা একা থাকে, এরা আসলে বিভিন্ন বিপদে পড়ে, বুঝছেন, সন্তানের প্রতি অনেক গুরুত্ব দিতে হয়। আমার আব্বু আম্মু, যেমন আমার সন্তান যদি এখন বলে যে ছেড়ে দিয়ে আমি গিয়ে একা ম্যাচ দেখে পড়ালেখা করবো, এই 3 মাসে এইচএসসি পরীক্ষা দিব, এরকম একটা ম্যাচে আমি কোনোদিন অনুমতি দিব না। অ্যাটলিস্ট একদিনের জন্য হইলো যাবো, দেখবো তোর প্রতিবেশী কারা, বাড়িওয়ালার ফোন নাম্বার নিয়ে আসবো, তাই না, রুমমেটদের ফোন নাম্বার নিয়ে আসবো, কারণ বিপদ আপদ হইলে ইমার্জেন্সি রেসপন্স তো করতে হবে। কিন্তু আমাদের সময় আসলে, ওই সময় 2006-7 সালের কথা বলতেছি, 20 বছর আগে আসলে গার্জিয়ানরা তখন এত সচেতন ছিল না। এখন তো আছে, অনেকে আছে যে ঢাকা শহরে থাকে পোলাপান, কারো খোঁজ খবর রাখে না, এরকম ছেলেমেয়েরা আছে না। তো বি কেয়ারফুল, কখনো মানুষকে ভয় দেখাবেন না। ঘরের মধ্যে আমরা দুষ্টামি করে ভয় দেখাই না, পিছন থেকে ধমক দেই, এগুলা কখনো করবেন না। এগুলা রেজাল্ট খারাপ হইতে পারে, মৃত্যু হইতে পারে মানুষের। ডায়াবেটিস বলেছি, ইনসুলিন, ইনসুলিন হরমোনের অভাবজনিত রোগ ডায়াবেটিস। অগ্নাশয়ে যদি প্রয়োজনীয় ইনসুলিন তৈরি না হয়, তখন রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, এবং অতিরিক্ত শর্করাটা প্রস্রাবের সঙ্গে নিঃগৃহীত হয়। এই জন্য এই রোগটাকে বহুমূত্র বলা হয়। অনেকের ধারণা যে বহুমূত্র ডায়াবেটিস হলে বোধহয় বারবার প্রস্রাব ধরে, এটা সত্য, আবার অনেকের প্রস্রাব ধরেও না। ঠিক আছে, ডায়াবেটিস ছোঁয়াচে বা সংক্রামক রোগ না, এটা একটা নন কমিউনিকেবল ডিজিজ, অসংক্রামক ব্যাধি। ঘন ঘন প্রস্রাব হয় এই রোগের লক্ষণগুলোর মধ্যে একটি, তবে সবসময় আবশ্যক না। আবশ্যক সিমটম যেটা, সেটা হচ্ছে উম ইয়া হয়, আবশ্যক সিমটম হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। বহুমূত্র রোগ মানবদেহের কিডনি বিনষ্ট করে, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে মনে করে ডায়াবেটিস নিয়ে ঘুরতেছে বহু বছর, থাক না, আমি তো টের পাইতেছি না কিছু। না রে ভাই, কন্ট্রোলে রাখতে হবে, আপনি টের পাচ্ছেন না, একদিন হঠাৎ করে দেখবেন কিডনি ফেলিওর হয়েছে। বাংলাদেশে হার্টের, ব্রেনের চিকিৎসা, লাংসের চিকিৎসা খুব ভালো, বাট কিডনির চিকিৎসা খুব ভালো না, কিডনির চিকিৎসা খুব ভয়ঙ্কর।
এই জন্য ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে। এই জন্য বয়স 25-26 হওয়ার পর থেকে এক্সারসাইজ শুরু করতে হবে। বডির ওজন কখনোই, বিএমআই কখনোই, মানুষের বিএমআই এর স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 21 থেকে 25। তো বিএমআইটা 25-এর নিচে তো অবশ্যই রাখবেন, চেষ্টা করবেন 21-22-এর দিকে রাখতে, সীমানা ঘেঁষে রাখবেন না। যত কম রাখবেন, যত স্লিম থাকবেন, তত ডায়াবেটিসের রিস্ক কম থাকবে। আর ডায়াবেটিস ইজ কল্ড দ্য মাদার অফ অল ডিজিজ। ডায়াবেটিস অনেক অনেক রোগ সৃষ্টি করে, বুঝতে পারছেন? হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে, কিডনি নষ্ট হয়, লিভার নষ্ট হয়, ওবেসিটি হয়, সেন্ট্রাল ওবেসিটি। অনেক অনেক ছেলেমেয়েরা দেখবেন, শহরের ছেলেমেয়েরা, হ্যাঁ, এমনিও স্লিম, কিন্তু ওরাত মোটা হয়ে গেছে, আর কোমর, পেটের তলপেট মোটা হয়ে গেছে, পাছা কোমর এগুলা মোটা, তলপেট মোটা। বিষয়টা কি? এটাকে সেন্ট্রাল ওবেসিটি বলা হয়। সে আসলে বেশি মোটা না, তার বডিতে ক্যালোরির অভাব না, বাট তার হরমোনাল ইমব্যালেন্সের কারণে তার বডির মাঝখান অংশটা মোটা হয়ে গেছে। এটাকে সেন্ট্রাল ওবেসিটি বলা হয়। ওবেসিটি মানে মোটা, আর সেন্ট্রাল মানে কেন্দ্রস্থল, মানে বডির মাঝখানের পার্টটা। তো এটা খুব ভয়ঙ্কর, বুঝতে পেরেছেন? অনেক ছেলেমেয়েরা দেখবেন হাঁটতেছে, হাঁট থেকে কচ্ছপের মতো হাঁটে, ওড়াতে ওড়াতে ঘষা খায়, খুব ভয়ঙ্কর। নর্মালি অনেক মোটা মানুষ আছে, এটা ভয়ঙ্কর না, বাট সেন্ট্রাল ওবেসিটি ভয়ঙ্কর। তো এগুলো ডায়াবেটিসের সাইড ইফেক্ট। ছোট বাচ্চাদের ডায়াবেটিস হয়, হ্যাঁ, অনেক স্লিম মানুষের ডায়াবেটিস হয়। আমি যখন মাদারীপুর জেলা তথ্য অফিসে ফার্স্ট চাকরি পেয়ে জয়েন করি, আমার এখানে একজন অফিসার ছিলেন, সাখাওয়াত সাহেব। তো একদিন আমি আমি তো এমনি স্পোর্টস পার্সন হিসেবে বিকালবেলা ওখানে একটা লেক আছে, মাদারীপুর শকুনি লেক, ওই লেকের পাড়ে আমি জগিং করতে বেরোইছি প্রথম দিনই, যেদিন জয়েন করেছি। ওমা, সেও হাঁটতেছে, হেঁটে ঘেমে অস্থির, একদম স্লিম, শরীরে একদম কিচ্ছু নাই। তো তখন তার বয়স ছিল মেবি 38-40 এরকম, আর আমার বয়স ছিল 27। তো হাঁটতেছে সাখাওয়াত সাহেব, আরে আপনি, আরে স্যার আপনিও? ও হ্যাঁ, আমি তো জগিং করতে বেরোইছি। স্যার আমিও একটু হাঁটতেছি স্যার। ক আমি 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 অবাক হইলাম, আসলে এত স্বাস্থ্য সচেতন আমার স্টাফ, এটা আসলে তৃতীয় শ্রেণীর কর্মচারী আর কি, ছোট কর্মচারী, আমি ভাবি নাই। বললাম বাহ, খুব ভালো, ক্যারি অন, চলেন একসাথে হাঁটি। পরে যে গেলাম, কি ব্যাপার, কি আপনার এরকম হাঁটার কারণ কি? সে বলতেছে, স্যার আমি তো, আমার তো ডায়াবেটিস, হাঁটতেই হবে। আমি বলি, কি বলেন, আপনার ডায়াবেটিস? আপনার স্বাস্থ্য মাস্ত হাড্ডি মড্ডি বের হয়েছে, আপনার ডায়াবেটিস হবে কেন? আপনার বয়স কত হয়েছে? তখন সে বলতে, স্যার আমি জানি না, এটা আমার কপাল। পরে স্টাডি করতে করতে জানলাম ডায়াবেটিস এর টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে টাইপ এ, টাইপ বি, টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস। তো একটা হচ্ছে ইনসুলিন তৈরি হয় না, মানে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে অকেজো, জন্মগতভাবেই নিষ্ক্রিয়। এই জন্য জন্মের বা পরের থেকেই, একদম শিশু বয়স থেকে ডায়াবেটিস যে কারো হইতে পারে। আরেকটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ইনএক্টিভ না, একটিভ ছিল ছোট বয়সে, বাট কাজ করতে করতে স্বাস্থ্য বেশি হওয়ার কারণে এত বেশি পরিমাণ খাদ্যকে, গ্লাইকোজেনকে, গ্লাইকোজেনে কনভার্ট করতে করতে, এত বেশি পরিমাণ গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করতে করতে সেটা ক্লান্ত হয়ে গেছে, তার জ্বালানি শেষ হয়ে গেছে, তার ক্ষমতা হ্রাস পেয়েছে। এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। তো টাইপ 1 ডায়াবেটিসটা জন্মগত, যেটা, এটার কোনো বিকল্প নাই, আপনাকে ইনসুলিন নিতেই হবে, সারা জীবন মেডিকেটেড থাকতে হবে। আপনি ব্যায়াম করে এটা কমাইতে পারবেন না। তবে হ্যাঁ, ব্যায়াম না করলে যদি ওয়েট বেড়ে যায়, সেটা আপনাকে ফার্দার মৃত্যুর দিকে, ক্ষতির দিকে ঠেলে দিবে। আর টাইপ 2 যেটা, সেটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন, এবং আপনি এক্সারসাইজ করলে আপনার ইয়ে নিতে হবে না, ইনসুলিন বা কোনো ওষুধ নিতে হবে না। এই যে জুলাই মাস থেকে যে আমি খেলা শুরু করেছি, আমার ওজন বেড়ে গেছিল 97 কেজি। আমার কিন্তু মাসে 2-3 দিন করে হাই প্রেশার উঠতো, মাথা ব্যথা করতো, আমি শিওর ছিলাম না এটা এটা আমার হাই প্রেশার কিনা। আর আমার ছোট ভাই একদিন বলতেছে যে, ভাইয়া তোমার তো এটা হাই প্রেশার, তুমি টের পাইতেছো না? একদিন মাথা ব্যথা উঠলে মাইপা দেখো তো। সত্যি মাথা ব্যথা উঠছে, আমি মাইপা দেখি 135, উপরেরটা নর্মালি 120 থাকে, নিচেরটা খুব বেশি না, 80 থাকতো, এটা 90 উঠে গেছে, 10 বাড়ছে। বাট উপরেরটা 15 বেড়ে গেছে, 135, 40, 37 এরকম। পরে আমি বুঝলাম যে না, তাহলে তো আমার হাই প্রেশার। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমাকে, দিস ইজ হাই টাইম, আমাকে স্বাস্থ্য সচেতন হইতেই হবে। আমি কোচিং এর প্রতি গুরুত্ব কমাই দিলাম, কোনো মার্কেটিং করি না, ফেসবুক গ্রুপেও পোস্ট টোস্ট দিই না, খালি আপনাদের ক্লাসটা নেই কোনো রকম। আমি, আমাকে আমাকে সিদ্ধান্ত নিছি যে আমাকে আগে 20 কেজি ওজন কমাইতে হবে, বাঁচতে হবে আগে আমাকে, পরে আমি অন্য চিন্তা করব। বাইচে যদি না থাকি, তাহলে আমি কোচিং করা ছাত্রদের পরে আমি কি করব? চাকরি করে কি লাভ হবে? আমার ক্যারিয়ার দিয়ে কি হবে বাইচে না থাকলে? ওই কিন্তু খেলা শুরু করলাম, র্যাপিড চাপ নিলাম, বিকালে এক মাঠে খেলতাম, এক ইউনিভার্সিটির মাঠে, বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। আবার ওখান থেকে রাত 8টা থেকে 12টা পর্যন্ত ময়মনসিংহ ইনডোরে, জেলা ইনডোরে বা বিভিন্ন উপজেলায় গিয়ে গিয়ে ইনডোরে গিয়ে খেলে খেলে আসতাম। 7-8 ঘন্টা আমি ফিজিক্যাল এক্সারসাইজের উপর দিলাম, এবং আলহামদুলিল্লাহ প্রথম 5-6 মাসে আমি 10-12 কেজি ওজন কমায় ফেলছি। এখন টোটাল মিলে এখন 82-তে আছি, মানে টোটাল 15 কেজি ওজন কমায় ফেলছি। তো এখন কিন্তু আমার
ওই মাথা ব্যথাটা আর উঠে না, মাসে একবার ওঠে না। লাস্ট 3 মাসে মনে হয় একদিন উঠছে কিনা আমার মনে পড়তেছে না, কবে উঠছিল লাস্ট। তার মানে এই যে আমার হাই প্রেশার ছিল, অ্যাকচুয়ালি স্বাস্থ্য কমায় ফেলার কারণে আমার কিন্তু হাই প্রেশারটা কমে গেছে। এবং আমি কনফার্ম আমি ডায়াবেটিসের কাছাকাছি চলে গেছিলাম। আমি যদি ইমিডিয়েটলি কন্ট্রোল না করতাম আর 2-3 বছর এভাবে থাকতো, আমার ওয়েট বেড়ে বেড়ে থাকতো। লাস্ট 1.5-2 বছর ধরে আমার ওয়েট এরকম বেশি ছিল। যদি আরো 2 বছর আমি কন্টিনিউ করতাম, হট করে আমার ডায়াবেটিস ধরে ফেলতো। আর ডায়াবেটিস ধরে ফেললেই আর জীবনে যত স্লিম হই না কেন আমার ট্রিটমেন্টের উপর থাকতে হতো। তো এই জন্য আমি বিচক্ষণতার সাথে আমি অন্যান্য সকল দিক ইগনোর করে আমি প্রচুর খেলাধুলায় মন দিয়েছি। এবং আলহামদুলিল্লাহ আমি ওজনটা কমাতে পেরেছি, এবং ডায়াবেটিস এখন পর্যন্ত ধরে নাই, আমি খুব স্বাভাবিক আছি, সুস্থ আছি এখন। এবং যে কয়দিন আমি এরকম স্লিম থাকবো, খেলাধুলা করব, এবং এই হাই ক্যালোরি ফুড বাদ দিব, আশা করি ততদিন ডায়াবেটিস হবে না আর কি। তো আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে যে যেই পেশাতেই যান না কেন, পেশা তো একটা হবে নি ভাই, দোকানদার হইলে কি, কৃষক হইলে কি, আর মন্ত্রী হইলে কি, আর রাষ্ট্র বিসিএস ক্যাডার হইলেই কি। আপনি যেই পেশায় যান না কেন মনে রাখবেন মানুষের জীবনের চাহিদা কি। মানুষ কি মন্ত্রী হওয়ার জন্য জন্মাইছে, নাকি কৃষক হওয়ার জন্য জন্মাইছে? মানুষ জন্মাইছে নিজের দেহটাকে 90 বছর বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য, আর পরকালে জান্নাত পাওয়ার জন্য, আর ইহকালে সুস্থভাবে যে বেঁচে থাকার জন্য, আর বেঁচে থাকার সাথে সাথে কিছু বিনোদন পাওয়ার জন্য। বিনোদনের সবচেয়ে ইম্পর্টেন্ট মাধ্যম হচ্ছে মজার মজার খাবার খাওয়া, আর হচ্ছে সেক্সুয়াল লাইফ এনজয় করা। এর ছাড়া আর কি বিনোদন আছে বলেন তো? মন্ত্রী হওয়ার জন্য মানুষের জীবন? আপনি মনে করেন মন্ত্রী হয়ে গেলেন কালকে, আর সাথে সাথে আপনার বিচি দুইটা কেটে ফেললো, আপনার অন্ডকোষ টেস্টিকলস কেটে ফেললো, আপনার লাভ আছে মন্ত্রী হইয়া? মানুষের বেসিক নিড কি? খাদ্য মানুষের বেসিক নিড। তারপর ট্রিটমেন্ট পাওয়া, চিকিৎসা পাওয়া মানুষের বেসিক নিড। সেক্সুয়াল ডিজায়ার মানুষের বেসিক নিড। এগুলো হচ্ছে বেসিক বলতে আমি বুঝাচ্ছি বায়োলজিক্যাল বেসিক নিড। এই বস্ত্র, শিক্ষা, বাসস্থান, এগুলো তো বায়োলজিক্যাল বেসিক নিড না। আমার শিক্ষা তো দরকার নাই। আর নন মেট্রিক পোলাপান সার্টিফিকেট ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতেছে না, তো সমস্যা কি হয়েছে তার? তার কি ক্ষমতা, প্রতিপত্তি, সম্মান, কোনো কিছুর যোগ্যতা, কোনো কিছুর কম আছে? সার্টিফিকেট না থাকলে তার যোগ্যতা নাই? তাহলে শিক্ষা বলেন বা বাসস্থানও দরকার নাই। আমার যদি সেফ থাকতে পারি, আমার বাসস্থান দরকার নাই তো। তাহলে দরকার কি? খাদ্য হচ্ছে আপনার দরকার, খাদ্য ছাড়া আপনি বাঁচবেন না। সেক্সুয়াল ডিজায়ার হচ্ছে আপনার দরকার, এটা ছাড়া আপনি বাঁচবেন না। সো যদি চিন্তা করি যে মানুষের বেঁচে থাকার জন্য আসলে সুস্থ, সুখী হওয়ার জন্য মানুষের কি দরকার? সুস্থ শরীর দরকার, সুস্থ স্বাস্থ্য দরকার, খাদ্য খাওয়া দরকার, ভালো একটা ফ্যামিলি লাইফ দরকার, পরকালের জন্য সঞ্চয় দরকার, মানে ইবাদত করা দরকার, আর হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার দরকার। এইগুলো হচ্ছে মানুষের বেসিক হিউম্যান নিড। ঠিক আছে, এই দিকে বেশি গুরুত্ব দিবেন। তাহলে এই যে বেসিক হিউম্যান নিড গুলা বললাম, এগুলা কোনোটাই কি পেশার উপর ডিপেন্ড করে? আমি যেই এলিমেন্ট গুলা বললাম, এগুলো কি একজন কৃষকের নাই, দিনমজুরের নাই? এগুলোর জন্য কি আপনার লাখ লাখ টাকা লাগবে, কোটি কোটি টাকা লাগবে, মন্ত্রী হইতে হবে, এমপি হইতে হবে, বিসিএস ক্যাডার হইতে হবে? হবে না। সো সুখী হওয়ার জন্য আপনাকে বিসিএস ক্যাডার হইতে হবে না। যদিও আপনারা আমার কাছে বিসিএস ক্যাডার হওয়ার জন্যই পড়তেছেন, বাট আমি আপনাদেরকে বলতেছি সুখী হওয়ার জন্য এগুলো আবশ্যক না। টাকা, অর্থ, প্রতিপত্তি, সোশ্যাল স্ট্যাটাস, এগুলা সুখী হওয়ার জন্য আহ রিয়েল এলিমেন্ট না। রিয়েল সুখী হওয়ার এলিমেন্ট হচ্ছে বেসিক বায়োলজিক্যাল হিউম্যান নিড গুলা। ঠিক আছে, বেসিক বায়োলজিক্যাল হিউম্যান নিডের সবগুলো আপনার ব্যাহত হবে যদি আপনার স্বাস্থ্য ঠিক না থাকে। আপনি যদি মোটা হয়ে যান, আপনি মোটা হয়ে গেলে আপনি সেক্সুয়ালি দুর্বল। আপনি মোটা হয়ে গেলে আপনি খাইতে পারবেন না। খাওয়ার মধ্যে ডাক্তার 101টা নিষেধাজ্ঞা দিবে। ডায়াবেটিস হবে, হার্টের রোগ হবে, হাই প্রেশার হবে, সারাক্ষণ মৃত্যুর যন্ত্রণা চিন্তায় থাকবেন, ফিউচার নিয়ে কি ভাববেন। সো বি কেয়ারফুল। আগে হেলথ অ্যান্ড ফ্যামিলি, দেন কেরিয়ার। ঠিক আছে, এগুলা আসলে আপনাদের বয়সে আমি ওইগুলো রিয়েলাইজ করি নাই, কিন্তু এই 2-3-4 বছর ধরে আমি এগুলো রিয়েলাইজ করছি যে আসলে সুখের সংজ্ঞা কি। বুঝতে পেরেছেন? আমার কথা শুনে কি আপনারা কেউ ভিমড়ি খেয়ে যাচ্ছেন নাকি, ঘাবড়ে যাচ্ছেন নাকি? স্যার, স্যার, বলেন। 5 ফিট 5.5, তাহলে ওয়েট কতটা রাখা যায়? কি ছেলে না মেয়ে? না, আমি। আপনি তো অনেক লম্বা, 5 ফিট 5.5। তো মেয়ে হিসেবে আপনি হাইয়েস্ট 60, হাইয়েস্ট বলতেছি 52-3 স্ট্যান্ডার্ড, 55 সিক্সটি স্ট্যান্ডার্ড। আবার বিলো সিক্সটি 45 আবার আন্ডার ওয়েট হয়ে যাবে। আপনি 50 রাখেন না, সুবিধা কি? 50 স্যার রাখতে পারবো না, 60 রাখতে পারি।
এত 60 60। একটু সীমানা ঘেঁষে আর কি কমানো উচিত। আচ্ছা, পারফেক্ট কতটা সেইটা বলেন একটু। 60 নাকি পারফেক্ট হচ্ছে না, নিচের? 60 না। আপনি বিএমআই ক্যালকুলেশন করেন না? আপনার বিএমআই ক্যালকুলেশনের একটা সূত্র আছে, বডি মাস ইন্ডেক্স। এটা আছে নিচে, আজকেই পড়াবো, একটু করে বলতেছি দাঁড়ান। না সরি, রেচন চলে গেছি। বিএমআইটা কি আজকে ক্লাসে নাই? আচ্ছা, আমি বিএমআইটা বলে দেই, বডি মাস ইন্ডেক্স। সূত্র হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার। মানে আপনার বডির ওজন যত কেজি, সেটাকে ভাগ দিবেন আপনার হাইট কত মিটার সেটার স্কোয়ার দিয়ে। যেমন আমি এই মুহূর্তে আমার বিএমআইটা হিসাব করি। মনে করেন আমার ওয়েট হচ্ছে এই মুহূর্তে 82 কেজি। 82 কেজি যদি আমি ভাগ দেই, 1.71 হচ্ছে আমার হাইট। 5 ফুট 8 ইঞ্চিতে হয় 1.71 মিটার, মিটার স্কেলে। তাহলে 1.7 এর স্কোয়ার করলে কত হয়? এটা দিয়ে যদি ভাগ দেই, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার বডি মাস ইন্ডেক্স। তাহলে একটু ক্যালকুলেটর ইউজ করতেই হয়। 1.71, 1.71 স্কোয়ার ইকুয়ালস 2.924। আর আমি যদি 82 কে ভাগ দেই 2.924 দিয়ে, আসে 28। তার মানে দেখেন আমার বিএমআই হচ্ছে এখনো 28। বিএমআই এর 25 হচ্ছে হাইয়েস্ট। তাহলে 25 যদি হইতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? বজ্রগ্রহণ করে দিলে হবে 25 ইন্টু 9.24। এগেন্স টু 73.1। তাহলে দেখেন, 5 ফুট 8 ইঞ্চি একজন পুরুষ মানুষের স্ট্যান্ডার্ড ওয়েট হচ্ছে 73 কেজি। বুঝতে পেরেছেন? মানে আপনার হাইটের স্কোয়ার মিটারে কনভার্ট করে হাইটের স্কোয়ার দিয়ে, স্কোয়ারকে 25 দিয়ে গুণ দিলে আপনি আপনার স্ট্যান্ডার্ড ওয়েট পেয়ে যাবেন, ম্যাক্সিমাম লিমিট। তাহলে আপনারটা বের করে দেই। আপনার হাইট কত বললেন? 5 ফুট 4 ইঞ্চি। 2.54 সেন্টিমিটার 1 ইঞ্চি। তাহলে আপনার 5 ফুটে কত হয়? 5 × 12 = 60। আরো 4, 64 ইঞ্চি হচ্ছে আপনার টোটাল হাইট। 64 ইঞ্চিকে 2.54 দিয়ে গুণ দিলে সেন্টিমিটার পাওয়া যাবে। 64 × 2.54, 162.56 হচ্ছে আপনার সেন্টিমিটার। 1.62 হচ্ছে আপনার, 1.63 হচ্ছে আপনার হাইট। 1.63 থেকে যদি আমি স্কোয়ার করি, সেটা হচ্ছে 2.65। মানে আপনার বিএমআই কে 225 কে 2.65 দিয়ে গুণ দিলে যা হয় সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ওয়েট। গুণ দিই 25 দিয়ে, 66। তাহলে আপনার জন্য স্ট্যান্ডার্ড হাইয়েস্ট হচ্ছে 66 কেজি। বাট যেহেতু আপনি ফিমেল, হুম, মেল হইলে 66 কেজি হইতো। ফিমেলদের বডির ডেন্সিটি কম থাকে, মাসেল ডেন্সিটি কম থাকে, হাড়ের স্ট্রেংথ কম থাকে, ডেন্সিটি কম থাকে, ঘনত্ব কম থাকে। এই জন্য আপনার জন্য 60 পারফেক্ট। ঠিক আছে, 60 আপনি রাখেন, ভালো। 50 দরকার নাই। আর 50 হচ্ছে কি, যদি বিএমআই যদি আপনার 22 হয়,
তাহলে আমি 2.565 কে যদি আমি 22 দিয়ে গুণ দিই, সেটা হচ্ছে আপনার লোয়ার লিমিট, এর চেয়ে কম আর হইতে পারবে না। 2.65, 2.65 ইন্টু 22, 58.3। এটা হচ্ছে ছেলেদের জন্য, তাহলে আপনার জন্য মেয়ে হইলে আরো 3-4 কেজি 5 কেজি মাইনাস করেন, 53। তাহলে আপনার 5 ফুট 4 ইঞ্চি ওজনের একটা মেয়ের লোয়ার লিমিট হচ্ছে 54, আর আপার লিমিট হচ্ছে 60 কেজি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। বুঝতে পেরেছেন দীপারানী? আপনার উত্তর পেয়েছেন বলছিলাম আপনি তো 4 হিসেব করেন। কি? 5 ফিট সাড়ে সাড়ে পাঁচ বলছিলাম, আপনি তো 4 হিসাব করছেন। ওহো, সরি। তাহলে আর ওই যে 3 কেজি অ্যাড করেন, তাইলেই হবে। 3 কেজি অ্যাড করেন। ওকে, আমরা বিএমআই আরেকদিন পড়াবো। অন্য একটা শিটে আছে, আমার মনে আছে স্পষ্ট। কোন শিটে এটা মনে নাই, অন্যদিন পড়াবো। অ্যাড্রেনালিন, এটা অলরেডি পড়েছি। ডায়াবেটিসে পড়েছি। আমরা রেচনতন্ত্রে চলে যাই। আচ্ছা, একটা লাইন বাকি ছিল এখানে, যে ডায়াবেটিস রোগ মানুষের কিডনি বিনষ্ট করে, আর অনেক কিছু করে। চোখ নষ্ট করে দেয়, চোখে ছানি পড়ে ডায়াবেটিস রোগের কারণে। কিডনি বিনষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়। এই জন্য ডাক্তার বলেছেন এনিহাও আপনাকে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, তা নাহলে ধীরে ধীরে আপনার ওই অন্য অঙ্গগুলো নষ্ট হয়ে যাবে। আমার আম্মা আগে শুধু রাতে খাওয়ার পরে একটা ইনসুলিন নিত, এটা 24 ঘন্টা কাজ করতো। এই জন্য প্রতিদিন একটা করে ইনসুলিন নিতে হইতো। তো যখন কন্ট্রোলে থাকছে না, খাওয়ার পরে দেখা যাচ্ছে 13-14 উঠে যাচ্ছে, 15 উঠে যাচ্ছে, তখন ডাক্তার আমার আম্মাকে বললো প্রতি বেলা খাওয়ার আগে আপনাকে ইনসুলিন দিতে হবে, ছোট ছোট একটু একটু করে, কম কম করে। যে সেটা আবার শর্ট ওয়ার্কিং, 6-7 ঘন্টার জন্য কাজ করে। এই জন্য ওই যে খাবার খাওয়ার পরে 6-7 ঘন্টা যে খাবার বডিতে গ্লুকোজ বাড়তেছে, সেটা যেহেতু আমার আম্মার ইনসুলিন পারতেছে না, বডির নর্মাল ইনসুলিন, তাইলে বাইরে থেকে ইনজেকশন নিয়ে ইনসুলিন নিতে হচ্ছে। মানে আম্মাকে এখন 3 বেলা খাওয়ার আগে নিতে হয়, এবং রাতে খাওয়ার পরে সারাদিনের জন্য, পরবর্তী 24 ঘন্টার জন্য নিতে হয়, লং একটিং। বুঝতে পেরেছেন? 4টা ইনজেকশন নিতে হয় আমাকে ডেইলি। কিছু করার নাই, বাস তাহলে এটা নিতে হবে। আম্মার 15 বছর ধরে ডায়াবেটিস, বা আর মেবি 20 বছর ধরে মেবি, কিন্তু আম্মু আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছেন। কিন্তু যদি এই ইরেগুলারিটি করতো, ইনসুলিন গুলো না নিত, তাহলে কিন্তু আম, আরো অনেক আগে হয়তো কিডনি নষ্ট হয়ে যেতে পারতো। আম্মার জন্য আপনারা দোয়া করবেন। চিনি জাতীয় খাবার বেশি খাইলে ডায়াবেটিস রোগ হয়, কথাটি সত্য না। তবে হ্যাঁ, চিনি জাতীয় খাবার খাইলে ওজন বাড়ে, ওজন বাড়লে একসময় ডায়াবেটিস হয়ে যায়। কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে চিনি জাতীয় খাবার খাওয়া যাবে না, এটা সত্য। চিনি খাইলে ডায়াবেটিস হয় না, এটা সত্য। কিন্তু ডায়াবেটিস হইলে চিনি খাওয়া যাবে না, এটাও সত্য। বুঝতে পেরেছেন? রেচন তন্ত্র, এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিশন মানে হচ্ছে ত্যাগ করা, মূত্র ত্যাগ করা। ঠিক আছে? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় প্রাণী কোষে বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন গঠিত নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়, সেটাকে রেচন বলে, মানে প্রস্রাবতন্ত্র। এক কথায় কিডনির মধ্যে প্রস্রাব উৎপন্ন হওয়াকেই রেচনতন্ত্র বলে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলাই হচ্ছে আমাদের বডির রেচন বর্জ্য। অ্যাকচুয়ালি এই প্রস্রাবকে আমরা ঘৃণা করি, তাই না? প্রস্রাব পায়খানাকে ঘৃণা করি, কারণ কড়া গন্ধ থাকে। কিন্তু প্রস্রাবের গন্ধ কিন্তু দুর্গন্ধ না, কারণ প্রস্রাবের গন্ধটা হচ্ছে একটা কেমিক্যালের গন্ধ। আপনার ইউরিয়া সার দেখেছেন কখনো? গুটি ইউরিয়া, উদ্ভিদ উদ্ভিদ ডাক্তাররা হাতে নিয়ে নিয়ে দেয় না? একটু লাইনে থাকেন, 10 সেকেন্ড। রাসেল, আমি ক্লাস নিচ্ছি, ব্যস্ত হই, কই আছেন আপনি? আমি, আমার ক্লাস আছে আর 10 মিনিট, 10 মিনিট পরে একবার নামি, বেশি সময়ের জন্য নামি। আচ্ছা, আচ্ছা, নিচে ঢুকান, গাড়িটা ট্রায়াল দিতে হবে, আপনি থাকেন। আচ্ছা, যেটা বলছিলাম, যে এই ইউরিয়া সারকে পানি দিয়ে গুলায় কিন্তু যদি আপনি হাতান, আপনার কিন্তু খারাপ লাগবে না, ঘৃণা করবে না। গন্ধ কিন্তু প্রস্রাবের মতোই হবে, কিন্তু ঘৃণা করবে না, কারণ আপনি ভাবেন সার গুলাইতেছি, সব কৃষকরাই তো সার গুলায়। মানে বিষয়টা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল। আমাদের বডি, আমাদের সাইকোলজিতে গড়ে উঠছে প্রস্রাব পায়খানা খারাপ জিনিস, এই জন্য প্রস্রাবকে আমরা ঘৃণা করি। হ্যাঁ, পায়খানার গন্ধটা খুব দুর্গন্ধযুক্ত, বাট প্রস্রাবের গন্ধটা কিন্তু আসলে কেমিক্যালের গন্ধ। আর অনেক কেমিক্যাল আছে এরকম উৎকট গন্ধ হয়। আপনি কলমের কালি, কড়া গন্ধ, কিন্তু কলমের কালি কি হাতে লাগলে ঘৃণা হয়? আপনি হাত ধোয়ার জন্য দৌড়ায় চলে যান? না, যান না তো। আচ্ছা, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন, এই তিনটা হচ্ছে আমাদের আহ একটু বোল্ড করে দিলাম, ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক বা কিডনি। এছাড়াও ইউরেটর, যেটা হচ্ছে বৃক্ক থেকে যে একটা নালী আছে, যেটা আমাদের মূত্রথলির দিকে যায়,
তারপরে মূত্রথলি এবং মূত্রনালী। মূত্রনালীটা কোনটা, যেটা আহ মূত্রথলি থেকে যেটা মানে মূত্র অঙ্গের মধ্য দিয়ে যায়। মূত্র অঙ্গ আর জননাঙ্গ দুইটা কিন্তু ডিফারেন্স আছে। জননাঙ্গ শব্দটা জনন মানে প্রজননের সঙ্গে সম্পর্কিত, আর মূত্র বিসর্জনাঙ্গ যদিও একই মনে হয় বাট আলাদা। দুইটা নালী মানে ইউরেথ্রা এবং হচ্ছে আহ পুরুষের শুক্রাশয়ের যে শুক্রনালী বা মহিলাদের ডিম্বনালী, দুইটা গিয়ে যোনি পথে গিয়ে মিলিত হয়েছে। মানে পুরুষের ধরেন পেনিসের গুঁড়িতে গিয়ে দুইটা মিলিত হয়েছে, এই জন্য পুরুষের বীর্য এবং মূত্র একই রাস্তা দিয়ে বের হয়। বাট নারীদের কিন্তু মূত্র এবং আহ যৌন রস দুইটা আলাদা পথ দিয়ে বের হয়। যোনি এবং নারীদেরটা স্পষ্ট দুইটা আলাদা, বাইরে উন্মুক্ত, এই জন্য যোনি এবং কি বলে আহ মানে মূত্র বিসর্জনের পথ কিন্তু নারীদেরটা আলাদা, ডিফারেন্সিয়েট করা যায়, পুরুষেরটা ডিফারেন্সিয়েট করা যায় না। বাট দুইটা কিন্তু আলাদা, মনে রাখবেন। তো মূত্রনালী বা মূত্র পথ আর যোনি পথ কিন্তু এক না, প্রজনন অঙ্গ আলাদা। নিয়ে রেচনতন্ত্র গঠিত। রেচনতন্ত্রের মাধ্যমে 80% রেচনাঙ্গ, রেচন পদার্থ নিষ্কৃত হয়। আর বাকি 20% রেচন পদার্থ অন্যান্য অঙ্গের মাধ্যমে, যেমন ম্যাক্সিমাম হচ্ছে ঘাম। ঘামের মধ্যে ঘাম আর এই আহ, কি বলে মূত্র, দুইটাই কিন্তু আমাদের রেচন গঠিত বর্জ্য পদার্থ বের হয়। যদিও ঘামের মধ্যে লবণের পরিমাণ বেশি, আর মূত্রের মধ্যে ইউরিয়া এবং ক্রিয়েটিনের পরিমাণ বেশি। একজন পূর্ণবয়স্ক মানুষের কিডনির ওজন 150 গ্রাম। বৃক্কের কার্যকরী এককে বলা হয় নেফ্রন। ব্রেইনের যেমন কার্যকরী এককে বলা হয় নিউরন, আবার ফুসফুসের যেমন কার্যকরী এককে বলা হয় অ্যালভিউলাস বায়ুথলি, ঠিক তেমনি আহ বৃক্কের কার্যকরী এককে বলা হয় নেফ্রন, একটা ছাঁকনি বলতে পারেন। মানুষের প্রত্যেকটা বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন রয়েছে। বৃক্কেই মূত্র তৈরি হয়, এটা একটা ছাঁকনি, বৃক্কটা নিজে একটা ছাঁকনি। এক ছাঁকনির এক একটা জালিকা হলো এক একটা নেফ্রন, নেফ্রনের ভিতরে থাকে গ্লোমেরুলাস, যে অ্যাকচুয়ালি এই কাজটা করে। একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন গড়ে 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে, গড়ে বলছে। আচ্ছা, লাস্ট টপিক, প্রজনন তন্ত্র, রিপ্রোডাক্টিভ সিস্টেম। নিষেক কি জিনিস? পুরুষ ও স্ত্রী জনন কোষ মানে শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হওয়ার পর এদের নিউক্লিয়াসের পরস্পরের মিলনকে নিষেক বলে। ফার্টিলাইজেশন। ফার্টাইল বলে না, উর্বর জমি, ফার্টাইল ল্যান্ড। আমাকে কি শোনা যাচ্ছে না ডিসকানেক্ট হয়ে গেছি? হ্যালো বেবিস, হ্যালো। স্যার শোনা যাচ্ছে? আচ্ছা, নিষেকের ফলে উৎপন্ন কোষকে বলা হয় গ্যামেট। গ্যামেট। নিষেকের পর 6 থেকে 9 দিনের মধ্যে যে প্রক্রিয়ায় জাইগোটটি ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে সংস্থাপিত হয় তাকে ইমপ্ল্যান্টেশন বলে। তো অ্যাকচুয়ালি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনটা জরায়ুতেই হয়। কারণ মনে করেন আহ, নারীর রজচক্র যদি সাপোজ গড়ে যদি 28 দিনে হয়, স্ট্যান্ডার্ড সাইকেল 28 দিনের, তাহলে যেই দিন পিরিয়ড শুরু হবে সেই দিনটাকে বলা হবে পিরিয়ড স্টার্টিং ডে। সেই দিনের থেকে পরবর্তী 28 দিন, কয়দিন পিরিয়ড ছিল, 3 দিন নাকি 5 দিন না 7 দিন স্টে করছে সেটা ফ্যাক্টর না। যেদিন স্টার্ট হয়েছে পিরিয়ড, মেনস্ট্রুয়েশন যেটাকে বলা হয় মেনস্ট্রুয়েশন পিরিয়ড, সেই দিন থেকে শুরু করে পরবর্তী 28 দিন হচ্ছে তার সাইকেল। আবার 29 দিনের দিন তার পিরিয়ড নতুন করে শুরু হয়েছে সাপোজ, তাহলে 28 দিনের সাইকেল হচ্ছে স্ট্যান্ডার্ড। এই 28 দিনের ঠিক মধ্যবর্তী যে দিনটা মানে 14তম দিনটা, 14তম দিনটা হচ্ছে সেই নারীর জন্য ফার্টাইল ডে। আর যে নারীর হচ্ছে 30 দিন সাইকেল, তার জন্য হচ্ছে মাঝখানের দিনটা হচ্ছে 15তম দিনটা ফার্টাইল ডে। তো এটা এভারেজ ফার্টাইল ডে, অনেক সময় একদিন আগে বা পরে হয়, 14তম দিনে হইতে পারে, 16তম দিনে হইতে পারে। আবার অ্যাবনর্মাল ফার্টিলাইজেশন হলে অনেকের 2 বারও ফার্টিলাইজেশন হয়।
আবার অনেকের 20তম 22তম অ্যাবনর্মাল ফার্টিলাইজেশন হয়, যার কারণে যারা ওই যে ডেট গণনা করে আপনার ফিজিক্যাল ইন্টারকোর্স করে প্রোটেকশন ছাড়া বেবি নিবে না, যে হাজবেন্ডরা, তাদের বেবি হয়ে যায়, বেবি নিতে চায় না, আবার বেবি হয়ে যায়, কনসিভ হয়ে যায়, বলে না আল্লাহ দিছে। আসলে অ্যাকচুয়ালি এটা ওই ওই গণনা করার কারণে, গণনার ভুলের কারণে, অথবা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ভুলের কারণে। তো এখন অ্যাকচুয়ালি পুরুষের সিমেন্টটা প্রবেশ করে প্রথমে নারীর যৌনাঙ্গের ভিতর দিয়ে, নারীর যে জরায়ু আছে, জরায়ু মুখের মধ্যে থাকে। বাট 14তম দিনে, ওই যে ফার্টাইল ডে বললাম, ওই ফার্টাইল ডেতে নারীর একদিনই, মানে নারীর হচ্ছে পুরা মাসের মধ্যে, সাইকেলের মধ্যে একদিনই থাকে তার ডিম্বাণুটা অ্যাক্টিভ। আর পুরুষের স্পার্ম প্রতিদিনই সারা জীবন 24/7 ডে, 365 ডেজই অ্যাক্টিভ থাকে, ফার্টাইল থাকে। বাট নারীর হচ্ছে মাসে একদিন অনলি, 24 ঘন্টার জন্য ফার্টাইল থাকে। তাহলে ডিম্বাশয় থেকে নারীর ডিম্বটা একটা টিউব আছে, এটাকে বলে ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান নালিকার মাধ্যমে জরায়ুতে এসে অবস্থান করে, অপেক্ষা করে শুক্রাণু আসার জন্য। শুক্রাণু যদি ওই 14তম দিনে আসে, মানে স্বামীর সঙ্গে তার মিলন হয়, তখন সেই শুক্রাণুটা ডিম্বাণুর সঙ্গে টাচ করবে, মিলে যাবে, এবং নিউক্লিয়াসের মধ্যে বিভাজন করবে, এবং এটাকে নিষেক বলবে, ফার্টিলাইজেশন হয়ে যাবে। মোটামুটি এই ঘটনা 6 থেকে 9 দিনের পরে এই জাইগোটটা কি করবে, জরায়ুর এন্ডোমেট্রিয়ামে, মানে গভীরে আর চলে যাবে। এটাকে ইমপ্ল্যান্টেশন বলে। ইমপ্ল্যান্টেশন হচ্ছে বেবি উৎপন্ন, জন্ম হওয়ার ফার্স্ট স্টেপ। না, ফার্স্ট স্টেপটা আমরা বলতে পারি নিষেক, নিষেক, আরো বলতে পারি মিলন, বাবা মার মিলন। বাবা মার মিলনের পরের স্টেপ হচ্ছে আপনার নিউক্লিয়াসের মিলন বা নিষেক। তারপরে স্টেপ হচ্ছে ইমপ্ল্যান্টেশন। তারপরে স্টেশন হচ্ছে আপনার প্লাসেন্টায় স্থাপন। তারপরে ভ্রূণ উৎপাদন। আরো অনেকগুলো স্টেপ আছে আর কি, এত ডিপে আমরা যাব না। টেস্ট টিউব বেবি কি? স্ত্রীর ডিম্বাণু শরীর থেকে বের করে এনে, ওই যে বলছিলাম ডিম্বাণুটা কোথায় এসে জড়া হইতে থাকে, সেখান থেকে আমরা বের করে এনে যদি স্বামীর শুক্রাণুর সাথে বাইরের কোনো বাহ্যিক পরিবেশে কৃত্রিম অমরার ভিতরে, কৃত্রিম প্লাসেন্টার ভিতরে রেখে দেই, মানে টেস্ট টিউবটা হচ্ছে মায়ের পেট মনে করেন, রেখে নিষিক্ত করা হয়, তারপরে মানে যৌন মিলন ছাড়া আর কি, এক কথায়, তার 2-3 দিন পর নিষিক্ত ডিম্বাণু আবার স্ত্রীর জরায়ুতে স্থাপন করে দেওয়াটাকেই বলা হয় টেস্ট টিউব বেবি। বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম হচ্ছে লুইস ব্রাউন। তিনি ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরের কারশো হসপিটালে 1978 সালে জন্মগ্রহণ করে। টেস্ট টিউব বেবি, দেখেন, ইংল্যান্ড 1978 সালে, মানে বাংলাদেশ স্বাধীনতার পর পর যে সময়টা ছিল, সেই সময়ে টেস্ট টিউব, মানে যৌন মিলন ছাড়া মানুষ জন্ম দিয়েছে। আর আমাদের দেশে এখনো এই মানুষের অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠলে আমরা মাকড়সা দিয়া, গাছ দিয়া ঝাড়ফুঁক করি, জিন দিয়া চিকিৎসা করি। তা আমরা বলে ইউরোপ আমেরিকার মতো হয়ে যাবো, চিন্তা করেন কই আছে কি। টেস্ট টিউব বেবি পদ্ধতির জনক হচ্ছে ডাক্তারের নাম রবার্ট এডওয়ার্ডস। বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবি জন্ম হয় 2001 সালে রাজধানী সেন্ট্রাল হসপিটালে। বাংলাদেশের প্রথম টেস্ট টিউব শিশুর নাম 3 জন, হীরামণি মুক্তা, এবং তাদের পিতামাতার নাম মোহাম্মদ আবু হানিফ এবং ফিরোজা বেগম। টেস্ট টিউবের শিশুত্র এর জন্মদানে অগ্রণী ভূমিকা করেন যিনি ডাক্তার, তার নাম হচ্ছে ডাক্তার পারভিন ফাতেমা। হিমায়িত ভ্রূণ শিশু, বাংলাদেশের প্রথম হিমায়িত ভ্রূণ শিশুর নাম অপ্সরা। এটা হচ্ছে, ভ্রূণটাই হচ্ছে বডির বাইরে, ঠিক আছে। তো এটা কে আবিষ্কার করেছে? বাংলাদেশের প্রথম ডাক্তার রাশিদা বেগম। এবং এটা বাবার নাম, বাবা মা কি ছিল, তার মেয়ের নাম ছিল অপ্সরা, বাবা মার নাম কি, আফজাল হোসেন এবং সালমা বেগম। এমসিকিউ তো, এই জন্য এগুলো দিয়ে রাখছি আর কি, আসতে পারে পরীক্ষায়। গর্ভবতী মায়ের পরিচর্যা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গর্ভকালীন সময়ে প্রত্যেক মায়ের কমপক্ষে 4 বার প্রসূতিকালীন সেবা দরকার, অ্যান্টিনেটাল কেয়ার, সংক্ষেপে এএনসি বলে। অ্যান্টি মানে পূর্ব, নেটাল মানে হচ্ছে জন্মগ্রহণ, অ্যান্টিনেটাল মানে জন্মগ্রহণের আগে, আর পোস্ট নেটাল মানে হচ্ছে জন্মগ্রহণের পরে করা উচিত। প্রথমবার গর্ভধারণের 16 সপ্তাহে, দ্বিতীয়বার 24 থেকে 28 সপ্তাহের মধ্যে, তৃতীয়বার 32 সপ্তাহে, এবং চতুর্থবার 36 সপ্তাহে। তো বেবি জন্ম হওয়ার স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 40 সপ্তাহ। অনেক সময় 41 সপ্তাহ হয়, অনেক সময় 38-39 সপ্তাহ হয়ে যায়। বাট 36 সপ্তাহে মানুষ সম্পূর্ণ পুরোপুরি হয়ে যায়। 36 সপ্তাহে যদি কেউ সিজার করে ডেলিভারি করে ফেলা হয়, তাহলে ওই মানুষটা স্বাভাবিক শিশু হবে, তার কোনো 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 প্রকার শারীরিক জটিলতা হবে না। পঞ্চ ইন্দ্রিয়, মানুষের 5টা ইন্দ্রিয় যার মাধ্যমে মানুষ অনুভব করে, সেন্স করে, সেন্সর আর কি।
কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এটি হচ্ছে মানুষের সংবেদী অঙ্গ, পঞ্চেন্দ্রিয়। ত্বক কি? মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। ত্বকে মেলানিন নামক এক প্রকার রঞ্জক পদার্থ থাকে, যার কারণে মানুষের গায়ের রং কালো হয়। সূর্যের তাপে গেলে, সূর্যের আলোতে গেলে মেলানিন বেশি পরিমাণে অ্যাবজর্ব করে, সংশ্লেষিত হয়, এই জন্য মানুষ কালো হয়ে যায়। যাদের বডিতে মেলানিন থাকে না তারা সাদা হয়ে থাকে। কান। আজকে অনেক সুন্দর একজন মানুষ দেখেছি, সুবহান আল্লাহ, কি সুন্দর, ওরে বাপ রে বাপ। কিসের আপনার তুর্কি আর্তুগ্রুল আর কি, এ, জন সিনা আর কি বলেন আপনি, এই ঋত্বিক রোশন, একজন মানুষ এত সুন্দর কিভাবে হয় মানুষটা, সুবহান আল্লাহ। আমার কাছে আমার ইচ্ছা ছিল লোকটার সাথে আমি সেলফি তুলি দাঁড়ায়। হ্যাঁ, অনেক ইয়ে তো দেখছি, অনেক ফরেনার দেখছি আপনার, ইউরোপিয়ান সাদা, এগুলো সুন্দর না, কিন্তু ফর্সা মানে মানুষের বাংলাদেশি ফর্সা যেটা, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। আর লোকটা হচ্ছে বয়স হবে 42 এর মতো, দাড়িগুলা খুব সুন্দর ঘন কালো, উনি হুজুর মানুষ। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার, মুক্তাগাছা একটা উপজেলা, ফুলবাড়িয়া উপজেলা মেবি। তো আজকে ইসলামিক ফাউন্ডেশনের একটা মিটিং ছিল জাকাত বিষয়ক, তথ্য অফিসার হওয়ার কারণে ওখানে গিয়েছিলাম। তো উনি ছিল ওখানে। এত সুন্দর মানে চোখ, নাক, ঠোঁট, মানে গাল, চেহারা, কপাল, আমি পুরাপুরি তাকে মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে অবজার্ভ করলাম। এত সুন্দর মানুষ, মানে আমার মনে হয় যে কি বলবো, আমি প্রেমে পড়ে গেছি আর কি ওনার। যাই হোক, উম বহিকর্ণ, কান। মানুষের কানের প্রধান কাজ হচ্ছে শোনা, শ্রবণ। বাট আরেকটা ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে ভারসাম্য রক্ষা করা। আপনি খেয়াল করেন, চোখ বন্ধ করে এবং কানে হাত দিয়ে যদি আপনি হাঁটেন, আপনি ব্যালেন্স হারায় ফেলবেন। নর্মাল সোজা রাস্তায় হাঁটবেন কিন্তু উষ্টা খাবেন, পড়ে যাবেন, ব্যালেন্স হারায় ফেলবেন। তো মানুষ যে শূন্যের মধ্যে ঘুরে, ছেড়ে দিলে আবার সোজা হয়ে যায়। বিড়ালকে আপনি মাটির উপরে ঘুরায় মানে পা উপরের দিকে দিয়ে ছেড়ে দিয়ে দেখেন, পড়তে পড়তে বিড়াল সোজা হয়ে যাবে। এই যে সেন্সটা, তার বডিটা কি অবস্থায় আছে, ভার্টিক্যাল আছে না হরাইজন্টাল আছে, এই সেন্সটা করে তো হচ্ছে মানুষের কান। কানের তিনটা অংশ বিভক্ত, একটা হচ্ছে বহিকর্ণ, এটা দিয়ে কানের শব্দ তরঙ্গ প্রবেশ করে, প্রথমে কানের পর্দাটা কেঁপে উঠবে, টিম্প্যানিক পর্দা বলা হয় এটাকে। কানের পর্দার নাম টিম্প্যানিক, আমি লিখে দেই। টিম্প্যানিক পর্দা কেটে উঠবে। মধ্যকর্ণে তিনটা হাড় থাকে, তার নাম হচ্ছে মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থির নাম হচ্ছে স্টেপিস। আর মানবদেহের সবচেয়ে বড় বৃহৎ অস্থির নাম হচ্ছে ফিমার, পায়ের উরাতের যে হাড্ডিটা। মেলিয়াস ইনকাস, ইনকান না, ইনকাস। এই অস্থিগুলার কাজ হচ্ছে এমপ্লিফায়ার হিসেবে কাজ করে। মানে শব্দগুলাকে সে, এই যে টিম্প্যানিক পর্দার মধ্যে যে সাউন্ডটা অ্যাবজর্ব করছে, কান যে সেন্স করছে, সেটা এই হাড্ডিগুলা কি করে বাড়ায় দেয়। বাড়ায় দেয় কি করে? আচ্ছা, অন্তঃকর্ণে যেতে হলে বুঝবেন, অন্তঃগুলা কি, পাতলা পর্দা জাতীয় মেমব্রেনাস ল্যাবিরিন্থ নামক জটিল অঙ্গ দ্বারা অন্তঃকর্ণ গঠিত। মেমব্রেনাস লেবিরিন্থ দুটো প্রধান অঙ্গের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে ইউট্রিকুলাস আর একটা হচ্ছে সেকুলাস। ইউট্রিকুলাস হচ্ছে আমাদের কানের ভারসাম্য অঙ্গ, আর সেকুলাস হচ্ছে আমাদের শ্রবণ অঙ্গ। এর অঙ্কীয় দেশ হতে প্রলম্বিত মানে বের করা শামুকের মতো বডিটা, যে গোল শামুক না, লম্বা চিকন শামুক গুলো আছে না, ওইরকম অনেকটা শেপ। ওই শামুকের মতো পেঁচানো একটা অঙ্গ আছে, সেটাকে বলা হয় ককলিয়া। এই ককলিয়ার অন্তঃপ্রাচীরে থাকে শ্রবণ সংবেদ নার্ভ, সেন্সরি কোষ, শ্রবণ সংবেদী কোষ, তাদের নাম হচ্ছে অর্গান অফ কর্টি, ককলিয়ার অর্গান অফ কর্টি। ককলিয়া একটা পার্ট, তার একটা পার্ট হচ্ছে ককলিয়ার অর্গান অফ কর্টি। এটা হচ্ছে মানুষের কান, সেন্সরি সেন্সরি সেল, সেন্স করে। বুঝতে পেরেছেন? কার কোনো প্রশ্ন আছে শ্রবণ নিয়ে? নেই? তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, ভালো করে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, ওকে। নমল। শেষ। হুম।
তো এন্ড করে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এনামুল, 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 এই কেউ একজন আমাকে বলেন তো। হ্যালো, আমাকে কেউ একজন একটু বলেন তো। এই কন্ট্রোল অল্টার ডেল তুই ভাই সমস্যা কোনো? পিসি অফ হচ্ছে না।